এখানে আমি দিয়েছিলাম আপনাকে এই যে রিসেট পাসওয়ার্ড, আমি বলছিলাম ইউজার নেম নট নিডেড, মানে ইউজার অ্যাজ এ ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে ইউজার নেম লাগে না রিসেট পাসওয়ার্ডে। এই কারণে হয়তো আমি আপনার 1 মার্ক ডিডাক্ট করেছি। আমি এটা মনে হয় যখন বলছিলাম অ্যাসাইনমেন্ট চেক করছিলাম তখন আমি এটা বলে দিয়েছিলাম, আপনি হয়তো মনোযোগ দিয়ে শুনেননি। ঠিক আছে, দ্যাটস আমাকে এখন আবার ওপেন করে করতে হচ্ছে। ক্লিয়ার? 100 কি বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ। ওকে ভাইয়া একটা প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন করেন, ক্লাসের শেষে করবেন। আচ্ছা করে ফেলেন, যেহেতু বলছেন করে ফেলেন। লাস্ট কোশ্চেন বলেন। মানে একটা ধরেন আমি এই সাবমিটে হ্যাঁ, মানে কোথায় কোথায় বাটন ইউজ করবো আর কোথায় কোথায় সাবমিট ট্যাগটা ইউজ করবো, ওই এটা আপনি প্রথম ওটা মানে ক্লাস বুঝতে পারছি না প্রথম ক্লাস ডিফারেন্সটা মানে প্রথম কি। আপনাকে আমি বলি, আপনি মনে হয় বলতে চাচ্ছেন কোথায়। ধরেন আমি লগইন, আমার কথাটাকে শেষ করতে দেই, শেষ করি আমি আগে। হ্যাঁ শোনেন, প্রথম ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ অবশ্যই। প্রথম ক্লাসে আমি বলেছিলাম কোথায় আমার টাইপটা সাবমিট হবে আর কোথায় বাটন হবে। আমি যদি কোনো ডাটা ব্যাকএন্ডে পাঠাতে চাই তখন আমি টাইপ সাবমিট ইউজ করব, আর কোনো একটা পেজের থেকে আমি অন্য পেজে যাইতে চাইলে আমি বাটন ইউজ করব। আপনি লগ ইন বলেন, রিসেট বলেন, আর হচ্ছে রেজিস্ট্রেশন বলেন, আপনি কি চাচ্ছেন এখান থেকে ইউজারের ডাটাগুলো ব্যাকএন্ডে পাঠাইতে, দেন তারা মিসম্যাচ করে আপনাকে একটা রেজাল্ট আউটপুট দিবে। তাহলে এটা কি আপনি ব্যাকএন্ডে ডাটা পাঠাচ্ছেন, তাহলে এখানে কোনটা ইউজ করবেন, টাইপ সাবমিট নাকি টাইপ বাটন? বলেন। সাবমিট। সো আপনি আপনার অ্যান্সার পেয়েছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বললাম আপনি কি আপনার কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, সো আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। আর আমি বারবার একটা জিনিস বলি, আমি যখন যার অ্যাসাইনমেন্টটা ওপেন করি আপনারা যদি তখন আপনাদের প্রবলেমটা বলেন, তাহলে আপনাদের লাভটা হচ্ছে কি আমার এই বারবার পুরো জিনিসটা শেষ করে আবার আপনার নাম ধরে অ্যাসাইনমেন্ট ওপেন করে দেখতে গেলে তখন কি করতে আমার দুইবার একই কাজ করতে হচ্ছে। সো আপনি হ্যাঁ পেয়েছি, আপনি শুনতে যখন পাচ্ছেন না? আপনার মনে হয় ইয়াটা লেট করে যাচ্ছে। ওকে, নো প্রবলেম, আমরা বুঝতে পেরেছি। আপনি মাইক্রোফোন মিউট করে ফেলেন, ঠিক আছে? সো এটা করবেন যখন অ্যাসাইনমেন্টটা ওপেন করবো তখন প্রবলেমটা বলবেন। ওকে, সো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা ওয়েব লেভার শিখবো। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা প্রথম দুদিন যা শিখছেন তার সাথে আজকে ক্লাসটা অ্যাড করলেই আপনি কিন্তু একটা ওয়েবসাইটের একটা পেজ ডিজাইন করতে পারবেন, কমপ্লিট ডিজাইন করতে পারবেন। এতদিন কিন্তু আপনি জাস্ট কি করতে পারছেন, HTML লিখতে পারছেন প্রথম। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, আপনাদের কি নেটে প্রবলেম হচ্ছে, মানে শুনতে পাচ্ছেন না? একটু আমাকে আবার রেসপন্স করে জানান। একজন বলছেন শুনতে পাচ্ছেন না, নেট প্রবলেম, তাহলে আমি রিকানেক্ট করি। সবারই কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি রিজয়েন করছি। আপনার কথা অনেকবার আটকে যাচ্ছে। ওকে, সো আমি রিজয়েন করলাম। এখন কি ঠিক আছে কিনা একটু রেসপন্স করবেন সবাই, সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে ক্লাসে আমরা শিখবো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমি স্যার MS মাহফুজ স্যার। আপনাকে 5 বার আমি ডাকছিলাম, তখন রিপ্লাই করেন, রেসপন্স করেন। হ্যালো, জি স্যার, আমার মাইক্রোফোনে স্যার একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য স্যার আমি করতে পারি নাই স্যার। স্যার আমার স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, আমি স্যার লিঙ্ক আপ করতে পারি না স্যার। আমার কাজগুলো একটু মোটামুটি স্যার কমপ্লিট আসছিল, স্যার লিঙ্ক আপ করতে পারি না, এই জন্য কাজটা স্যার সাবমিট করতে পারি না। আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, কম্পিউটার স্ক্রিন স্যার শেয়ার আমি করেন। তো স্যার এখন স্যার আমার হ্যাঁ, স্যার আমি স্যার এখন অন্যখানে এসে স্যার জয়েন করছি স্যার। আমি আরেক জায়গায় এসে জয়েন করছি, আমার এখানে স্যার নেট নেই, এই জন্য স্যার তা আপনি আমি যে অন্য ডেস্কটপে আছি। আপনাকে যে আমি এখানে যে লেখাটা বলছিলাম, হ্যাঁ এটা কি আপনি বুঝছেন এখানে আমি কি বলছি আপনাকে? জি স্যার। তো আপনি কি এটা করছেন? আমি আপনাকে কি বলছিলাম প্রথম ক্লাসে, Sorry, যখন
কোনো সাপোর্ট চাইবেন, সাপোর্ট চাওয়ার জন্য কিছু জিনিস আপনাকে করতে হবে। নাম্বার 1, আপনাকে আপনার কোডের কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা একটা স্ক্রিনশট দিতে হবে, কোডটা কপি করে বা কোডটা গিটহাবে আপলোড করে সেই কোডের লিঙ্কটা দিতে হবে, তারপর সাপোর্টের জন্য বলতে হবে। আদারওয়াইজ আপনি বললেন একটা কিছু, আমরা কিভাবে সাপোর্ট দিব আপনাকে, আমরা তো জানি না। স্যার আমার গিটহাবে স্যার একটু প্রবলেম, তাহলে গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভের লিঙ্কটা দিবেন, গুগল ড্রাইভে আপলোড করে গুগল ড্রাইভে। আপনাদেরকে তো এক কথা আমি বারবার বলবো না, প্রথম ক্লাসে বলছি ইফ গিটহাবে প্রবলেম গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক ড্রাইভের লিঙ্কটা দিবেন। কেন রিপিট করাচ্ছেন বারবার? এই জিনিসটা আমি আপনাকে 2 দিন আগে বলছিলাম, 2 দিনের পরে কি আপনি একবারও পোস্ট করছিলেন? ইভেন আমি যদি নাও সলভ করতে পারতাম বা আমি যদি সময়ের অভাবে নাও আপনাকে সলিউশন দিতাম, বাকিরা নিশ্চয়ই আপনাকে এই সলিউশনটা দিত, কারণ এখানে আপনার অলমোস্ট 70% স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করছে প্রপারলি। সো দে নো সাপোর্ট চাইতে হলে আপনাকে সাপোর্টে চাওয়ার জন্য রুলস ফলো করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সো আপনি শুধু একটা জিনিস প্রবলেম লিখলে কিন্তু আমি বুঝবো না, কেউই বুঝবে না। এই যে দেখেন, কেউ কিন্তু আপনাকে সলভটা দিতে পারছে না, কারণ সবাই কিন্তু আপনাকে বলছে এটা করতে ওটা করতে, কিন্তু আপনাকে এক্স্যাক্টলি সলিউশনটা দিতে পারতো যদি আপনি প্রপার একটা স্ক্রিনশট নিতেন, তারপর বলতেন কোডের লিঙ্কটা কোডটা শেয়ার করতেন, তাহলে ওই কোডে ঢুকে সবাই দেখতো আপনার এখানে কি স্পেলিং মিস্টেক নাকি পার্টটা ভুল করছেন, এক ফোল্ডারের জায়গায় আরেক ফোল্ডারে নাম দিয়েছেন, মেনলি আপনি এই দুইটার যে কোনো একটা প্রবলেম করছেন। ক্লিয়ার? সো এই কাজটা করবেন নেক্সট টাইমে সাপোর্ট চাওয়ার জন্য। ওকে স্যার? সো নেক্সট, এখন যাদের কোনো কোশ্চেন থাকবে চ্যাট বক্সে কোশ্চেন করবেন, আমি ক্লাস শুরু করবো, ক্লাসের মাঝখানে কোনো ইন্টারাপ্ট করবেন না। ফার্স্ট হাফ অ্যান আওয়ার আমি আপনাদের প্রবলেম সলভ করছি, সো ফার্স্ট হাফ অ্যান আওয়ারে যদি কোনো প্রবলেম ছিল ওটা বলে ফেলছেন। এখন হঠাৎ করে আপনার মাথায় কোনো প্রবলেম আসলে সলিউশন আমি অবশ্যই দিব, কোশ্চেন থাকতেই পারে, বাট মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। আপনি লিখে রাখেন, নোট খাতায় লিখে রাখেন বা চ্যাট বক্সে লিখে রাখেন, আমি যখন আবার চ্যাট বক্সে আসবো আমি আপনাদেরকে রেসপন্স করবো। ক্লিয়ার? কারণ আপনি একটা কাজের মাঝখানে যদি আগের টপিক্সে কোশ্চেন করেন, আমাকে কিন্তু আবার ব্যাক করে আগে চলে যেতে হচ্ছে। ওকে, ঠিক আছে। আজকের ক্লাস রিলেটেড কোশ্চেন আজকেই করবেন, সমস্যা নেই, বাট আগের ক্লাসের কোশ্চেন কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলছি, তারপরেও যদি কোশ্চেন থাকে নো প্রবলেম, ক্লাসের শেষে করবেন। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে অলরেডি আমাদের আধা ঘন্টা চলে গেছে, সো আমরা আমাদের টাইমটা খুব সীমিত, আমরা ওইভাবে ক্লাসটা করি। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা শিখবো ওয়েব লেআউট। ওয়েব লেআউট মানে হচ্ছে, আমি একটু ফার্স্টে থিওরিটা শিখাই। আমরা গত ক্লাসে দেখছিলাম এরকম, হ্যাঁ, এই একটা ওয়েব লেআউট থাকবে, এটা ডিপ থাকবে, এর ভিতরে আমরা হচ্ছে আমাদের কোড টোড করবো। কিন্তু আমাদের তো এরকমও হতে পারে, এই একটা ডিপের এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা কন্টেন্ট থাকবে, বা এরকম 3টা থাকতে পারে পাশাপাশি। সো এই জিনিসগুলো কিভাবে করা যায় এগুলি আমরা আজকে দেখবো, তাই না? সো আমি যদি একটু যাই, সো এখানে দেখেন এই যে এরকম এই যে 3টা ডিপ আছে এখানে, তারপরে এই যে এখানেও 3টা ডিপ আছে, এখানে এই যে একটা ডিপ, এখানে আবার এই একটা ডিপ, দুইটা ডিপ আছে, আবার এখানে দেখেন এই যে এই পুরোটা একটা ডিপ, বা এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডিপ আছে। সো এরকমভাবে এই ডিপ কীভাবে বানানো হয় এই জিনিসগুলি আমরা আজকে দেখব প্রপারলি। আমরা মোটামুটি হাতে কলমে ভেঙে চুরে দেখব, যতভাবে পসিবল জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে? সো আজকের ক্লাসের জন্য আমি তাহলে একটা কাজ করি, আমি আজকের ক্লাসের জন্য ক্লাস প্রজেক্ট ফোল্ডার ওপেন করি। আপনাদের ব্যাচের নাম হচ্ছে 115 RWD, আজকে হচ্ছে 3rd ক্লাস, রাইট? মানে স্কিলের 3rd ক্লাস। সো এখানে গেলাম, অ্যাজ ইউজুয়াল আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাকে অ্যাজ ইউজুয়াল একটা index.html ফাইল খুলতে হবে। খুব মনোযোগ দিয়ে দেখবেন, একটা প্রজেক্ট কিভাবে শুরু করবেন সে পুরো জিনিসটাই দেখাচ্ছি। তারপরে হচ্ছে আমাকে একটা CSS এর ফোল্ডার খুলতে হবে, সেইখানে আমার স্ট্যান্ডার্ড CSS ফাইলটা থাকবে। তারপরে হচ্ছে আমার ইমেজের জন্য একটা ফোল্ডার থাকবে, রাখলাম। তারপর আমার ফন্টের জন্য একটা ফোল্ডার থাকতে পারে, আমি ফন্টস আপাতত রেখে দিই, পরে আমি ফন্ট সেট করব। সেটা হচ্ছে আমার ফন্টসের জন্য একটা ফোল্ডার। তারপরে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফোল্ডার থাকবে। আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কোনো কাজ করব না আজকে, ইন ফিউচারে করব। তারপর আমরা একটা প্রজেক্ট যেহেতু করব, সো সব কিছু ওপেন করে রাখলাম।
জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফাইল ক্রিয়েট করে রাখি আপাতত। জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হবে .js। সো এই হচ্ছে আমার মোটামুটি অবস্থা। এবার প্রজেক্ট ফোল্ডারটা আমি সাবলিমে ওপেন করি। ওকে, ওপেন করলাম, index.html ফাইলটা সিলেক্ট করলাম। সো এখানে এসে আমি এটা আজকের ক্লাসের টপিক হচ্ছে ওয়েব লেআউট, টাইটেল দিলাম। তারপরে এখানে আমাকে এরপরে দিতে হবে কি গুগল ফন্টস দিয়ে রাখলাম। কোন একটা লিঙ্ক হবে গুগল ফন্টসের, বা এটা হবে না, সরি, গুগল ফন্টসের জন্য একটা সিডিএন লিঙ্ক হবে। তারপরে হবে ফন্ট অসামের জন্য একটা ফাইল থাকবে, ফন্ট অসাম, এখানে থাকবে ফন্ট অসামের ফাইল। তারপরে আরেকটা থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার থিম সিএসএস ফাইল। থিম সিএসএসটা অ্যাড করি, সিএসএস ফোল্ডারের ভিতরে আছে স্টাইল ডট মাহফুজ। দেখেন মনোযোগ দিয়ে কিভাবে সিএসএস ফাইল লিঙ্ক আপ করতে হয়। ফার্স্টে সিএসএস ফাইলটা সিএসএস ফোল্ডারের ভিতরে যদি রাখেন তাহলে এখানে href এর পরে ফোল্ডারের নাম আর ফাইলের নাম। এখন আপনি যদি এটা ফোল্ডারের ভিতরে না রেখে রুট ডিরেক্টরিতে রাখেন তাহলে এটা শুধুমাত্র style.css এ দেবে। আর যদি আপনি কোনো ফোল্ডারের ভিতরে রাখেন তাহলে সেই ফোল্ডারের নামটা ফার্স্ট হবে, তারপরে ফাইলের নাম। মেবি এই জায়গায় আপনি প্রবলেম করেছেন। ওকে, আর তারপর আমরা একটা ক্লাস, প্রথম বা সেকেন্ড ক্লাস আমরা শুনেছিলাম আমাদের যত ইন্টার কানেকশন ফাইল থাকবে সব থাকবে কোন ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে, তাই না? তাহলে আমাদের হেড ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিঙ্ক আপ করি। আর জাভাস্ক্রিপ্টের ফাইলটা হচ্ছে সোর্স হিসাবে থাকবে, এটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে থাকবে। জাভাস্ক্রিপ্টের ফোল্ডারের ভিতরে ফাইলটা আছে, নাম হচ্ছে main.javascript, বুঝতে পেরেছেন? বাট এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমরা এখানে না রেখে আমরা রাখবো একবারে বডি ট্যাগের ক্লোজ ট্যাগের আগে। বলেন তো কেন বডি ট্যাগের ক্লোজ ট্যাগের আগে রাখবো? কেন হেড ট্যাগের ভিতরে রাখলে কি কাজ করবে না? কেউ বলতে পারবেন? আগে কন্টেন্ট লোড হওয়ার পর তারপর জাভাস্ক্রিপ্ট লোড হবে, এই কারণে। কে বললেন? নুসরাতুল ইসলাম। জি ভাই, ভেরি গুড, এক্স্যাক্টলি তাই। জাভাস্ক্রিপ্ট নর্মালি আমি যদি কম্পেয়ার করি HTML CSS এর সাথে জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো থাকবে জাভাস্ক্রিপ্ট একটু ভারী থাকবে, তাই না? সো এর জন্য আমি চেষ্টা করবো আমার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে তখন ফার্স্টে HTML এবং CSSটা লোড নেবে, তারপরে জাভাস্ক্রিপ্টের ফাইলটা লোড নেবে। দ্যাটস ওয়াই জাভাস্ক্রিপ্টের এই ফাইলটা আমি হেড ট্যাগে না রেখে একবারে বডি ট্যাগের ক্লোজে রাখছি। কারণ হচ্ছে আমার বডি ট্যাগের ক্লোজে রাখার কারণ হচ্ছে এর আগে আমার যত HTML CSS আছে সব ফার্স্টে লোড নিবে, তারপর আমার জাভাস্ক্রিপ্টের ফাইলটা লোড নেবে। ক্লিয়ার? বাট এটা যদি আপনি হেড ট্যাগে রাখতেন কাজ কি করতো না? ডেফিনেটলি কাজ করতো। ওকে, সবাইকে বুঝতে পেরেছে? মাহাদি কবির কি বলছেন লাল দাগ বুঝে নেই। ওকে, সো এইটুকু গেল। তারপর আমাকে আরেকটা কাজ করতে হবে। এখানে জাভাস্ক্রিপ্টের ফাইল যখন লোড করবেন বা জাভাস্ক্রিপ্টের ফাইল যখন দিবেন, জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা ব্রাউজারে কাজ করে। মানে জাভাস্ক্রিপ্টের জন্য আপনার কোনো কি লাগবে না, সহায়ক কোনো ফাইল লাগে না। জাভাস্ক্রিপ্ট কোড এমন একটা ল্যাঙ্গুয়েজ বা যেমন এটা আপনি নর্মালি কিসে কাজ করতে পারবেন, এটা আপনি ব্রাউজারে কাজ করবেন। আমি যেটা একটু ব্রাউজার ওপেন করি, আমি যদি এখানে লিখি, এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট আপনি এখানে যা মন চায় আপনি লিখতে পারেন। আপনি সাপোজ লিখলেন বার নেম ইকুয়াল টু, জাস্ট একটু দেখানোর জন্য আর কি। ভাইয়া হ্যাঁ, ভিডিও কি হচ্ছে? হ্যাঁ ভিডিও কি রেকর্ড হচ্ছে? হচ্ছে ভাইয়া। এই দেখেন আমি কনসোল লক করলাম না, আমার এই নেমের ভিতরে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা চলে আসছে, তাই না? যদিও বারটা এখন ইউজ করে না, এক্সমাইসবিটে লেট ইউজ করে। আরেকবার দেখি,
তারিখ চলে আসছে। তো এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কাজ করে। জাভাস্ক্রিপ্টের জন্য আপনার কোনো সহায়ক ফাইলের দরকার হয় না, কিন্তু জাভাস্ক্রিপ্টের আগে আমাকে আর একটা লাইব্রেরি ফাইল ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে jQuery। আর jQuery যখন আমি ইউজ করব তখন আমার jQueryর জন্য একটা লাইব্রেরি ফাইল প্রয়োজন হবে। জিনিসটা যদি এমন মনে করেন কম্পেয়ার করেন, লাইক হচ্ছে মনে করেন আপনি আপনার ইউনিভার্সিটি লাইব্রেরিতে গেলেন, হ্যাঁ। সো ইউনিভার্সিটি লাইব্রেরিতে আপনি কোনো একটা বই পড়তে চাচ্ছেন, লাইক হচ্ছে হিস্ট্রি বই অথবা হচ্ছে আপনি নন ফিকশনাল কোনো একটা বই পড়বেন, হ্যাঁ, বা ফিকশনাল কোনো একটা বই পড়বেন। তাহলে আপনি কি করছেন, প্রত্যেকটা সেকশন আছে যেখানে পলিটিক্যাল রিলেটেড বই পাওয়া যায়, এখানে ফাইন্যান্স রিলেটেড বই পাওয়া যায়, এখানে নন ফিকশনাল রিলেটেড বই পাওয়া যায়, এখানে ফ্যান্টাসি নোবেল পাওয়া যায়। সো আপনার যেটা পড়তে যাবে আপনি সেই সেকশনে যাবেন, গিয়ে তারপর বইটাকে নেবেন, নিয়ে পড়বেন, তাই না? তো jQueryটা এরকম আছে, jQuery একটা লাইব্রেরি থাকবে, প্রত্যেকটা লাইব্রেরিতে তার কোডগুলো থাকবে। তো আপনার যখন যেটা প্রয়োজন আপনি জাস্ট ওই লাইব্রেরিকে কল করলে সেই কোডটা আপনাকে আউটপুট দিবে। সো এই jQuery লাইব্রেরি ফাইলটা অ্যাড করার জন্য আমরা চলে যাব jQuery ওয়েবসাইট, jQuery.com। এখানে চলে যাব, এখানে গিয়ে আমি ডাউনলোড jQueryতে যাব। ডাউনলোড jQueryতে যাওয়ার পরে এখান থেকে আমি চলে যাব গুগল সিডিএন। গুগল সিডিএনে যাওয়ার পরে আমাকে একটা কাজ করতে হবে। গুগল সিডিএনে যাওয়ার পরে এখানে jQuery 3টা ভার্সন আছে। সো আপনাদের কোশ্চেন থাকতে পারে সিডিএন কেন? আমি দেখেন, আমি এই ফাইলটা, এই লিঙ্কটা আমি যদি একটু সার্চ দিই, এটা হচ্ছে আমার jQuery মিনিফাইড ভার্সন, হ্যাঁ। আমি ইচ্ছা করলে এই ফাইলটা, এই লিঙ্কটা আমি কপি করতে পারি, এই কপি করে আমি এখানে বসায় দিতে পারি, কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে। অথবা আমি এখানে এসে এটাকে সেভ এসে গেলাম, সেভ এসে গিয়ে jQuery main.js এটা আমি আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাই, নিয়ে এটাকে আমি সেভ করি। আর jQueryর এক্সটেনশনও কিন্তু .jQuery না, jQueryর এক্সটেনশন হবে .js। সো আমি এটা অ্যাড করলাম, অ্যাড করে এবার আমি যদি এখানে সোর্সে গিয়ে জাভাস্ক্রিপ্টে গিয়ে jQueryতে গিয়ে main.js এ দেই, তাহলে কি কাজ করবে? তাহলে এটাও যেরকম কাজ করবে এটাও কাজ করবে। তাহলে এই দুইটা যে কোনো একটা ইউজ করলে হবে, বাট আমি সিডিএন লিঙ্কটা ইউজ করব। তাহলে বলেন কেন সিডিএন লিঙ্কটা ইউজ করবো, বা সিডিএন মানে কি কেউ কি বলতে পারবেন? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, সেটা বুঝলাম, সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি। বাট সিডিএন ইউজ করার সুবিধাটা কি? সিডিএন ইউজ করার সুবিধা হলো সার্ভারে আপনার যে সাইজটা আর কি হবে, স্পেসটা বাঁচানো যাবে। হ্যাঁ, আপনার মোটামুটি আনসারটা কারেক্ট, ভেরি গুড, আপনার মোটামুটি আইডিয়াটা আছে। তারপর আমি একটু বলি, হ্যাঁ। মনে করেন এটা হচ্ছে আমার ক্লাউড নেটওয়ার্ক। তারপরে মনে করেন আপনারা যদি কেউ নেটওয়ার্কিংয়ে স্টুডেন্ট থাকেন আরও ভালো বুঝতে পারবেন। বা সিসিএন এ যদি করা থাকে, আচ্ছা। সো এটা হচ্ছে আপনার ক্লাউড নেটওয়ার্ক বা ইন্টারনেট। সো এখান থেকে মনে করেন আপনি হচ্ছেন সাবকন্টিনেন্ট, মানে আপনি বর্তমানে আছেন বাংলাদেশে, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশ। তো বাংলাদেশে এই জায়গায় আপনি আছেন। সো আপনি ফেসবুকে আসেন, ফেসবুকে আপনি চ্যাট বক্সে চ্যাটিং করতেছেন, এখানে লিখলেন, এই বাংলাদেশে বসে লিখলেন হাই। তা আপনার বন্ধু আছে অস্ট্রেলিয়াতে, বা আপনার বন্ধু আছে আফ্রিকাতে। সো সে এই জিনিসটা যাবে কোথায়? এই ক্লাউড নেটওয়ার্ক ফেসবুকের মনে করেন প্যারেন্ট সার্ভার কোথায় আছে? সিলিকন ভ্যালি, ঠিক আছে। তো আপনি হাই লিখলেন, এটা যাবে সিলিকন ভ্যালিতে, সিলিকন ভ্যালি থেকে সে যাবে আফ্রিকাতে, আফ্রিকা থেকে তারপরে আপনার বন্ধুকে সে বলবে হাই। তো এই জিনিসটা কি একটা বিশাল বড় প্রসেসিং হয়ে গেল না? জিনিসটা কি একটা বিশাল বড় প্রসেসিং হয়ে গেল? আপনি বাংলাদেশ থেকে হাই লিখলেন, সে এখান থেকে সার্ভারে গেল, এখান থেকে প্যারেন্ট সার্ভারে গেল, তারপর আফ্রিকান সার্ভারে গেল, দেন হচ্ছে এখান থেকে হাই লেখাটা আসলো। তো এটা বিশাল একটা লং টাইম প্রসেস হয়ে অনেকগুলো পাথ হয়ে তারপরে যাচ্ছে, তাই না?
অনেক টাইম লাগছে। সো ফেসবুকের মনে করেন ফেসবুকের আমাদের বাংলাদেশের নিকটবর্তী সার্ভার কোথায় আছে বলতে পারবেন কেউ? বাংলাদেশের নিকটবর্তী সার্ভার কোথায় আছে? সিঙ্গাপুর। ভেরি গুড। তো বাংলাদেশের ফেসবুকের নিকটবর্তী সার্ভার হচ্ছে সিঙ্গাপুর। সো আপনি যে হাই লিখলেন এটা কি করবে, এটা ফেসবুকের প্যারেন্ট সার্ভারে ডিরেক্ট যাবে না, এ ফার্স্টে আসবে কোথায়? ফার্স্টে আসবে এই সিঙ্গাপুর সার্ভারে। এই সিঙ্গাপুর সার্ভার থেকে কিন্তু আপনার জিনিসগুলো হচ্ছে এটা কি করবে, প্যারালালি প্রত্যেকটা বিভিন্ন সার্ভারে কপি করবে। আফ্রিকান সার্ভার, তারপর প্যান প্যাসিফিক সার্ভার, তারপর হচ্ছে ইউরোপিয়ান সার্ভার, প্রত্যেকটা সার্ভারে কিন্তু এই জিনিসগুলো কপি হয়ে যাবে। দেন ওই প্রত্যেকটা সার্ভার থেকে সে আবার প্যারেন্ট সার্ভারে চলে যাবে। যখন সে আফ্রিকান সার্ভারে যাবে, আফ্রিকান সার্ভার থেকে যখন কারো নেটটা আসবে তখন সে প্যারালালি যে এখানে কপি করছে এখান থেকে সে ডেলিভারিটা রিসিভ করবে। তাহলে তার এই পুরো পথটা অতিক্রম না করে সে জাস্ট এখান থেকে রিসিভ করলে পারছে। সো এখান থেকে তার একটা বিশাল যে টাইম, সেই টাইমটা সেভ হয়ে যাচ্ছে, এই পুরো টাইমটা তাহলে তার সেভ হয়ে যাচ্ছে। এটা দুইটা কারণ, একটা হচ্ছে এই টাইম সেভ করা, স্পিড ডেলিভারি টাইমটা অনেক লোডিং টাইমটা অনেক কমে নিয়ে আসে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মনে করেন সিঙ্গাপুরে আছে, সুইডেনে আছে, কেনিয়াতে আছে, আর হচ্ছে আমেরিকাতে আছে, 4টা কন্টিনেন্টে 4টা সার্ভারে ফেসবুক আছে। যদি কোনো একটা কন্টিনেন্টে যুদ্ধ লাগে এই প্যারালালি মিরর হয়ে প্রত্যেকটা সার্ভারে এটার একটা কপি থাকবে। সো এটার একটা ব্যাকআপ ফাইল হিসাবেও থাকবে। এই কারণেই সিডিএনটা ইউজ করা। ক্লিয়ার? কম্পিউটার নেটওয়ার্ক সিএসসি স্টুডেন্টরা থাকলে ওখানে এটা পড়তে পারেন, বা এসিয়ান কোর্স আছে একটা, সেখানে এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমার সিডিএন। তো আমরা গুগল সিডিএন ইউজ করবো। তো এখানে দেখেন 3টা ভার্সন আছে, 3x, 2x, ফার্স্ট x, মানে হচ্ছে ফার্স্ট ভার্সন, সেকেন্ড ভার্সন, থার্ড ভার্সন। আমরা কোনটা ইউজ করবো বলেন? কোনটা ইউজ করবো? স্যার 3টা। ডেফিনেটলি আমরা ভার্সন 3 ইউজ করবো। বাট এখানে কিছু কথা আছে, সবসময় কি ভার্সন 3 ইউজ করবো? না। সবসময় কেন ভার্সন 3 ইউজ করবো না একটু বলি। কমেন্টিং করাটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। সো সবসময় কেন আমরা ভার্সন 3 ইউজ করবো না? নর্মালি আমরা যখন প্লাগইন নিয়ে কোনো প্লাগইন নিয়ে কাজ করব, প্লাগইন মানে হচ্ছে বিভিন্ন ফিচার, এই ফিচার নিয়ে কাজ করব, তখন আমরা ভার্সন 3টা ইউজ করবো। লাইক হচ্ছে যেমন মনে করেন এটা একটা প্লাগইন, ক্যারোসেল প্লাগইন, এটা কিন্তু একটা jQuery লাইব্রেরি দিয়ে বানানো হয়েছে। সো এই প্লাগইনগুলো যখন আমরা ইউজ করবো আমরা নর্মালি ভার্সন 3 ইউজ করবো, 3.5 ইউজ করবো, বা ফ্রেমওয়ার্ক ইউজ করবো যখন, তখন আমরা ভার্সন। বাট আমি যখন প্লাগইন ডেভেলপমেন্টে যাব, প্লাগইন ডেভেলপমেন্টের রিসোর্স নিয়ে কাজ করব, কাস্টম প্লাগইন বানাবো, তখন সবসময় যে ভার্সন 3 কাজ করবে এমনটা না। কারণ আগের কিছু প্লাগইন আছে যারা কিন্তু ভার্সন 1 এর সাথে কম্পিটেবল। তো আমাকে কিন্তু রিচেক করতে হবে এই প্লাগইনটা কোন ভার্সনের সাথে কম্পিটেবল। সো আমাকে তখন যখন আমি প্লাগইন ডেভেলপমেন্টে যাব তখন আমাকে এই জিনিসগুলো চেক করে নেয়। আদারওয়াইজ দেখা যাচ্ছে আমি ভার্সন 3 এর লাইব্রেরিটা ইউজ করছি কিন্তু এটা কম্পিটেবল হচ্ছে ভার্সন 1। আমি কাজ করতে করতে কাজ মিলতেছে না, কত কোড করলাম, 7 দিন 14 দিন চলে গেল, আমার কোড মিলতেছে না। পরে যা দেখলাম ভার্সন চেঞ্জ করে যে এটার সাথে কম্পিটেবল। সেগুলো কাজ করতে করতে শিখবেন। বাট যেহেতু আমি এখন বলে দিছি, সো ইন ফিউচারে যখন প্লাগইন ডেভেলপমেন্টে যাবেন তখন জিনিসগুলো একটু বুঝতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, আমরা তো অবশ্যই আপডেট ভার্সনটা ইউজ করি। সো এই হচ্ছে একটা ওয়েবসাইট যখন ডিজাইন করবেন, এইগুলো হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স, এই জিনিসটা ফলো করবেন যে কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে। কারো কোনো কনফিউশন আছে এই সিনট্যাক্স নিয়ে? এনি কনফিউশন? ওকে, এবার হচ্ছে আমার সিএসএস এ যাব। এখানে গিয়ে আমি আগে সিএসএসটা ঠিক করি। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, আর এখানে বডি ট্যাগ থাকবে, আর আমার একটা কমন কি থাকবে ক্লাস, সেটা হচ্ছে কন্টেনার। এটা হচ্ছে কন্টেনারের, বলেন কে বলতে পারবেন কন্টেনার উইথ কত? কন্টেনার উইথ কত? 1140। আপনারা আপনাদের ইয়াতে চ্যাট বক্সে কন্টেনারের ভ্যালুগুলো লেখেন, এই কন্টেনারের প্রপার্টি এবং ভ্যালুটা লেখেন। 2টা ভ্যালু আছে, 2টা লেখেন, চ্যাট বক্সে লেখেন, সুন্দর করে লেখেন। কে লিখতে পারেন? বোনাস 2 মার্ক দেব, বোনাস। পুরা কোডটা লিখতে পারলেন। একটা কন্টেনার বানাইতে পুরো কন্টেনারটা কিভাবে বানাবো লিখবেন, কন্টেনারের পুরো ভ্যালু সহ, প্রপার্টি ভ্যালু সহ।
একবারে লিখে একটু সাবমিট করলে ভালো হয়। ওকে, সো দুজন কারেক্ট অ্যান্সার, একজন এখান থেকে একবারে পারফেক্টলি অ্যান্সার দিচ্ছেন আমার এখানে ফারিয়া মাজিদ জেবা। এই যে এটা উইথ 1140 পিক্সেল, মার্জিন 0 ওকে, ডান। সো এখানে চলে আসি আমার, তাহলে এবার আমরা ক্লাস শুরু করি বা কাজ শুরু করি। এতক্ষণ যা করছি কিছুই নাই, আমার ওই পেজ হচ্ছে পুরো ব্ল্যাঙ্ক, এখানে কিচ্ছু লেখা নাই। সো আমরা লিখি। সো এখানে ফার্স্টে আমরা আজকে যে কাজটা করব, আমরা আজকে HTML5 এর কিছু ট্যাগ দেখব। সো HTML5 এর একটা ট্যাগ হচ্ছে, বা আমরা যদি আমাদের ওয়েবসাইটগুলো একটু দেখি, এই ওয়েবসাইটের এই দেখেন টপে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আর বটমে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই টপটাকে বলা হয় হেডার আর বটমটাকে বলা হয় ফুটার। আমি যদি আরও 2টা পেজে যাই, বা এই ওয়েব পেজের আমি যদি আরও 3টা পেজে যাই, সো এই জিনিস, এই পুরোটা হচ্ছে হেডার আর এই নিচের পুরো পার্টটা হচ্ছে ফুটার। আমি যদি পরের পেজটাতে যাই, টপটা হচ্ছে হেডার আর নিচের পার্টটা হচ্ছে ফুটার। এটা এই পেজেও যদি যাই হেডার এবং ফুটার, তাহলে আমরা একটা জিনিস কি বলতে পারি, প্রত্যেকটা পেজের হেডার এবং ফুটার সেম বলতে পারি, বলতে কি পারি? সো ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে বডির এই ভিতরের অংশে, তাই না? হেডার এবং ফুটার সেম, ভিতরের যে প্রত্যেকটা সেকশন আছে এগুলোতে চেঞ্জ আছে, বাট আমার প্রত্যেকটা পেজের হেডার এবং ফুটার কিন্তু ফিক্সড, তাই না? ওকে, এই হেডার, এটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ, হেডার ট্যাগ রাখলাম, এর ভিতরে আমি একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে আমি দিলাম ক্লাস কন্টেইনার। সো আমরা একটা হেডার ট্যাগ নিলাম, হেডার ট্যাগের ভিতরে একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে দিলাম ক্লাস কন্টেইনার। এবার এই কন্টেইনারটা থেকে আমি কল করেছি। সো যেহেতু আমার কন্টেইনারের ভিতরে আপাতত কোনো প্রপার্টি নাই, সো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি আর একটা হাইট ইউজ করলাম। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। সো আমি এই কন্টেইনারটাকে হেডারের ভিতরে কেন রাখলাম? এই কন্টেইনারটাকে আমার হেডারের ভিতরে রাখার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, দেখেন আমার এই হেডারের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট, বা এই ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দুইটাই কিন্তু কন্টেইনারের ভিতরে আছে, তাই না? আমরা যদি টপ থেকে দেখি এটা একটা বক্সের ভিতরে আছে বা র্যাপারের ভিতরে, তার মানে আমরা বলতে পারি এই প্রত্যেকটা ডিপ বা প্রত্যেকটা সেকশন একটা কন্টেইনারের ভিতরে আছে। এখন যদি আমি কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার রেড দিতাম, এই তাহলে কি আমার প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যেত, বাট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু কন্টেনারে নাই, ফুল উইথে আছে। দ্যাটস ওয়াই আমার একটা ফার্স্টে কি করতে হবে, একটা হেডার নিতে হবে বা ফুটার, তার ভিতরে যদি আমি একটা কন্টেনার নিই তাহলে আমরা হেডার বা ফুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, তার ভিতরে আমরা কন্টেনার দিতে পারবো। সো জিনিসটা যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমি এই হেডারটাকে যদি কল করি, কল করলাম, যেহেতু হেডার হচ্ছে HTML5 এর ট্যাগ, এর আগে ডট হবে না, কারণ হেডার হচ্ছে একটা HTML5 ট্যাগ। এখানে যদি এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লাইক হচ্ছে সায়ান কালার, আর বা এই ব্লু ইউলো কালারটা আপাতত আমি রিমুভ করে দিই। একটা হাইট দিয়ে দিলাম। তাহলে কি আমার এই হেডারটা এখন একটা ফুল উইথ হয়ে আসছে, তার মানে কি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ, আমি কি তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ ইউজ করতে পারি, এর পাশাপাশি আমি একটা কন্টেন্টের ভিতরে কন্টেন্ট রাখতে পারি, তাই না? সবাই কি বুঝতে পেরেছি? জিনিসটা হচ্ছে আপনার বক্স উইথ রাখবে, মানে কন্টেন্ট থাকবে আপনার কন্টেনারের ভিতরে, মানে প্রত্যেকটা কন্টেন্ট এই দাগের বাইরে যাবে না, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ফুল উইথ। তখন আপনি কি করতে পারেন, প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে একটা প্যারেন্ট ডিপ নিতে পারেন, সেটা হতে পারে হেডার, সেটা হতে পারে ফুটার, সেটা হতে পারে বা অন্য কোনো ডিপ বা সেকশন। তো এই মনে করেন নিলেন, এটাকে আপনি তাহলে ফুল উইথ কালার দিতে পারবেন। তাহলে আমার কন্টেন্ট থাকবে কন্টেন্টের ভিতরে, এর জন্য আমরা প্রত্যেকটা প্যারেন্ট ডিপের ভিতরে একটা কন্টেনার থাকবে ফিক্স, বাট প্যারেন্ট ডিপটা ইচ্ছা করলে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যে কোনো কালার, ইচ্ছা করলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? এইটুকু অলিয়াল আলম কি বুঝেন নাই, এখনো বুঝেন নাই? এই যে এই জিনিসটা বুঝতে পারছেন? না ভাই, এই জিনিসটাই বুঝতে পারছি না। মনে করেন আমি কন্টেনার নিলাম,
কন্টেনার আমরা জানি কন্টেনার হচ্ছে 1140 পিক্সেল, বাট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার হচ্ছে ফুল উইথ, মানে হচ্ছে পুরা ডিভাইসের স্ক্রিন জুড়ে থাকবে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমি কন্টেনারে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে কি সে ফুল স্ক্রিন পাবে, ফুল উইথ পাবে? পাবে না। তাহলে আমাকে কন্টেনারটাকে একটা প্যারেন্ট ডিপের ভিতরে নিতে হবে, যেন সেই প্যারেন্ট ডিপকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজ দিতে পারি ফুল উইথে। দ্যাটস ওয়াই আমার কন্টেন্টটা থাকবে কন্টেন্টের ভিতরে ঠিকই, বাট ব্যাকগ্রাউন্ড কালার বা ইমেজটা একটা প্যারেন্ট ডিপে থাকবে। ক্লিয়ার? জি ভাই, এটা ক্লিয়ার। কার কোনো কোশ্চেন? সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? রিপ্লাই করেন। ওকে, সো আমি আপাতত আর এগুলো দিলাম না, আমরা এটা এখানে নিয়ে আসি। আমার হেডারে আমি ভবিষ্যতে হয়তো কোনো একটা ইমেজ দিব। সো আপাতত আমি এটা এভাবেই রাখলাম। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। ওকে ফাইন, নো প্রবলেম। এবার আমি চাচ্ছি এই যে কন্টেনার আমি নিলাম, এটা একটা কন্টেনার না? এই কন্টেনারকে আমি চাচ্ছি দুই ভাগ করতে, এক পাশে লোগো রাখবো, এক পাশে ইমেজ রাখবো। সো আমি এই কন্টেনারকে দুই ভাগ করবো। দুই ভাগ করে প্রথম ভাগে আমি রাখলাম লোগো, আর পরের ভাগে রাখবো আমি মেনু। সো লোগো রাখলাম এবং মেনু রাখলাম। সেই লোগোকে কল করি, আমি কল করলাম, পরেরটা হচ্ছে মেনু। সো আমরা কাকে দুই ভাগ করব? এখানে এসে আমরা তাহলে বলি কাকে দুই ভাগ করব। আমরা একটা কন্টেনার আছে, এই কন্টেনারটাকে আমরা সমান দুই ভাগ করবো, তাই না? তো সমান দুই ভাগ তো হয়নি, এই এবারে না হলে বুঝে নিন যে এটা সমান দুই ভাগ। ওকে, সমান দুই ভাগ করতে চাই কন্টেনারকে, তাহলে আমি লোগোতে এসে বললাম উইথ। তাহলে কন্টেনার উইথ আছে 1140, তাহলে এটার অর্ধেক কত হবে? এটার অর্ধেক কত হবে? এটার অর্ধেক হবে 570। আমি ইচ্ছা করলে 570 দিতে পারি, অথবা আমি জাস্ট ডিরেক্ট লিখে দেই কন্টেনার উইথ যত আছে তার 50%। তারপর এখানে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই ইয়েলো, আর একটা হাইট দিয়ে দেই 100 পিক্সেল। যেহেতু আমার কন্টেন্টের ভিতরে এখন আমি কন্টেন্ট দিচ্ছি, তাহলে এটা আর এখন আপাতত দেওয়ার দরকার নাই, এটুকু দিলাম। এটাকে এবার আমি কপি করি, দিলাম, আর কালারটা চেঞ্জ করে আমি দিয়ে দিই গ্রিন কালার। এখন দেখেন আমার এটা কিন্তু সমান দুই ভাগ হয়েছে, কিন্তু সমান দুই ভাগ হয়ে পাশাপাশি আসার কথা, সে পাশাপাশি না আসে আসছে কোথায়? সে উপর নিচে। মানে তাহলে কন্টেনারটা ঠিকই দুই ভাগ হয়েছে, দুই ভাগ হয়ে কি করলো? সে পরপর নিচে নিচে চলে গেল। তাহলে আমার এখন কি করতে হবে? এই যে এখানে যে পার্টটা আছে, এটাকে আমাকে কোথায় নিতে হবে? ফার্স্ট হচ্ছে টপে নিতে হবে। টপে নিয়ে তারপর হচ্ছে এই লেফটের মাঝখানে এসে বসাইতে হবে, তাই না? এই ডিপটা টপে নিতে হবে ফার্স্টে, তারপরে লেফটে বসাইতে হবে। এটা কি বুঝতে পেরেছেন? এটা তো বাই ডিফল্ট কি আছে? এটা বাই ডিফল্ট টপে আছে এবং শুরু হয়েছে কোথা থেকে? এই লেফট থেকে শুরু হয়েছে। আর এই ডিপটা আমাকে তাহলে কোথা থেকে নিতে হবে? এটাকে ফার্স্টে টপে আনতে হবে। টপে আনলাম, টপে আনার পরে এটাকে কোথায় নিতে হবে? এই লেফটের ঠিক এখানে যেখানে শেষ হয়েছে এখানে নিয়ে আসতে হবে এই ডিপটা, তাই না? তাহলে এই দুটার লাইন কোড লিখলে আমার এই নিচের ডিপটা তাহলে এই পাশে চলে আসবে। সবাইকে বুঝতে পেরেছে? এই দুটা লাইনের কোড হচ্ছে, এটা তো বাই ডিফল্ট আছেই, এই দুটা লাইনকে সংক্ষেপে বলা হয় ফ্লোট লেফট। টপ লেফটকে সংক্ষেপে বলা হয় ফ্লোট লেফট। আসছে পাশাপাশি? পাশাপাশি আসছে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই ডিপটা তো আমরা রাইটে নিতে পারি, তাহলে আমার ডিপ কিন্তু এই রাইট থেকে শুরু হয়ে এভাবে আসবে না। আমার ডিপটা আসবে, নিচের ডিপটা লেফটের জায়গা যেখান থেকে ঠিক খালি সেখান থেকে আসবে। দ্যাটস ওয়াই এটাও ফ্লোট লেফট ইউজ করা, আর এটাও ফ্লোট লেফট, কারণ আমার লেফট থেকে শুরু হয়ে আসবে। ক্লিয়ার কেন ফ্লোট লেফট ইউজ করেছি? আচ্ছা ভাই, এটা যদি আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করতাম তাহলে কি এটা আসতো না সাথে পাশাপাশি?
এটা কি কোনো ইনলাইন এলিমেন্ট? এটা তো হচ্ছে ডিপ, ডিপকে কেন আমি ইনলাইন করব? ওকে, এ পর্যন্ত কি ক্লিয়ার কেন ফ্লোট লেফট ইউজ করলাম? হয়তো অনেকের কোশ্চেন থাকতে পারে ফ্লোট রাইট কেন ফ্লোট রাইট না? সবাইকে ক্লিয়ার? ওকে, ফ্লোট লেফট মানে হচ্ছে টপ লেফট, লেফটের আমার ফার্স্টে আমি কোথায় যাব? আমি ফার্স্টে নিচ থেকে টপে যাব, টপে গিয়ে আমি ঠিক লেফটের যেখানে জায়গা শেষ, মানে লেফটের যেখান থেকে জায়গা খালি সেখানে গিয়ে আমি আমার জায়গাটা নিয়ে ফেলবো। দ্যাটস আমি ফ্লোট লেফট ইউজ করা হয়েছে। ওকে, সো আমরা এইটুকু পর্যন্ত বুঝলাম, দেখি আপনারা কতটুকু বুঝছেন। এরপর আমি কি করব? আমি বললাম এবার আমি হচ্ছে এরকম একটা সেকশন নিব বা এরকম একটা সেকশন নিব। এই সেকশনটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ। আচ্ছা, আমরা ফুটার ট্যাগটাকে বসায় দেই। ফুটার ট্যাগ এখানে থাকুক ডিপ, ফুটারটা আমরা পরে ইউজ করবো, আমরা আগে হেডার ট্যাগটা ইউজ করি। আর এখানেও কমেন্টিং করে রাখি হেডার স্টার্ট। এরপর আমরা এখানে একটা নতুন ট্যাগ ইউজ করবো, নাম হচ্ছে সেকশন। এই সেকশন হচ্ছে HTML5 এর একটা ট্যাগ। এগুলোকে বলা হয় এলিমেন্ট ট্যাগ, যেখানে মনে করেন এই হেডার ট্যাগের মাধ্যমে বোঝানো। এখানে যদি আপনি হেডারের জায়গায় ডিভ ইউজ করতেন তাহলে কি কাজ করতো না? ডেফিনেটলি কাজ করতো। এই হেডারের জায়গায় যদি ডিভ ইউজ করতাম কাজ করতো? ডেফিনেটলি কাজ করতো। বাট এই HTML5 এর এই হেডার ফুটার সেকশন দিয়ে আমাদেরকে বোঝানো যে এখানে হেডার ট্যাগ মানে হচ্ছে এখানে হেডার এলিমেন্ট আছে, ফুটার ট্যাগ মানে হচ্ছে এখানে ফুটারের এলিমেন্ট আছে, আর সেকশন মানে হচ্ছে প্রত্যেকটা বডির এক একটা সেকশন পাওয়া। এই জিনিসগুলো, এই ট্যাগগুলোকে বলা হয় সিমেন্টিক এলিমেন্ট বা সিমেন্টিক ট্যাগ। ক্লিয়ার? এখানে আরো কিছু ট্যাগ পাবেন, আর্টিকেল, ব্লগ, যে আমরা ওগুলো দেখবেন, আমরা ওগুলো ডিপ দিয়ে করে ফেলবো। সো এই জিনিসগুলো আমি বলে দিলাম, একটু এই যে দেখেন এগুলো একটু দেখবেন, ঠিক আছে? ওকে, সো এবার আমরা তাহলে এই সেকশনে আসলাম। সো এখানে এসে আমাকে ফার্স্টে কি করতে হবে? আমাকে অ্যাজ ইউজুয়াল একটা কন্টেনার নিতে হবে, তাই না? আমরা অ্যাজ ইউজুয়াল একটা কন্টেনার নিলাম। এবারে কন্টেনারকে আমি 3 ভাগ করতে চাই। বলেন 3 ভাগ করতে চাইলে কি করব? সো আমরা এখানে 3 ভাগ করার জন্য এই সেকশনটা ক্লাস আমি নাম দিলাম ক্লাস হচ্ছে এই সেকশনটা ক্লাস হিসেবে আমি দিলাম কি দেওয়া যায় অ্যাবাউট বা ফিচার, এটা দিলাম। হ্যাঁ, সো এটাকে আমি আবার 2 ভাগ করি, অ্যাবাউট দিই, এটাকে আমি 2 ভাগ করি। সো অ্যাবাউট ক্লাস হচ্ছে অ্যাবাউট -1, এরপরটা হচ্ছে অ্যাবাউট -2। সো আমি অ্যাবাউটকে কল করব এখানে এসে ডট অ্যাবাউট, আর এখানে এসে আমি অ্যাবাউট 1কে কল করব অ্যাবাউট 1, আর এখানে এসে অ্যাবাউট 2কে কল করব। ওকে, সো এখানে একটা ঝামেলা হবে। ঝামেলাটা কি আমি একটু বলি। হ্যাঁ, এখানে ঝামেলাটা হবে আপনি যখন অ্যাবাউট 1 বা অ্যাবাউট 2 নেবেন তখন একটা ঝামেলা হবে। সেই ঝামেলাটা হচ্ছে আপনি সাপোজ এই অ্যাবাউট 1-এ বললেন কিছু একটা বললেন, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন বা মেরুন, আর এখানে হচ্ছে আপনি বলে দিলেন হাইট বলে দিলেন 100 পিক্সেল। সো আমি অ্যাজ ইউজুয়াল দেখি। সো আমার দেখেন একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি? আমার অ্যাবাউট ডিপটা কি পরের নিচে আসার কথা ছিল না, সে কি উপরে চলে গেছে? একটা প্রবলেম হয়েছে, তাই না? সবার কি সাউন্ডে প্রবলেম হচ্ছে? একটু রেসপন্স করেন তো, কারণ প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়াল প্রবলেম হয়েছে। সো আমি কি করলাম জিনিসটা দেখেন, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। আমার এখানে আমার ডিভ আছে, আমি এটার নিচে একটা নতুন সেকশন নিলাম, একটা ফুল উইথ সেকশন নিলাম। সেকশনটা থাকার কথা ছিল এই জায়গায়,
কিন্তু সেকশনটা এই জায়গা না থাকা সে কি করলো, সে আগের ডিপের উপরে একটা চলে গেল, মানে আগের ডিপের উপরে, তার মানে আমার সেকশনটা ভেঙে গেল। তাহলে এটা ভেঙে গেল তো আমার কাজ হলো না, তাই না? লেয়ার তো ভেঙে গেছে, আর তো কাজ হবে না। তীর্থচন্দ্র, আপনার ইন্টারনেটের আপনার ইন থেকে প্রবলেম চেক করেন, যেহেতু না মানে আমার কোনো সমস্যা হচ্ছে না সেটা ওকে ওকে, থ্যাংক ইউ। সো আমার এখানে সাউন্ড ঠিক আছে। সো এখানে যে প্রবলেমটা হয়েছে, আমার পরের সেকশনটা কি করলো, আগের ডিপের সাথে কনফ্লিক্ট করে ফেললো। এই কনফ্লিক্টটা যেন না হয় তাহলে আমি কি করব, প্রত্যেকটা প্যারেন্ট ডিপ, এই ডিপের প্যারেন্ট ডিপ কোনটা, এই হেডার ডিপটা এই ডিপের প্যারেন্ট ডিপ ছিল, তাই না? এই প্যারেন্ট ডিপে এসে আমি এখানে এই প্রবলেম যেন না হয় তাকে আমি বলে দিলাম উইথ 100% ফ্লোট লেফট। বলে দেওয়ার পরে এবার আমি যদি এখানে চলে আসি, আচ্ছা আমি একটু সেভ করতে হবে উইথ 100% ফ্লোট লেফট, এবং আমাকে আরেকটা কাজ করতে হবে, এটাকে একটু আমি ফিক্স করে নিই, উইথ 40%, একটা 40% রাখলাম আর একটা ফ্লোট লেফট দিলাম, এটাকে কপি করে এখানে দিলাম। ওকে, কন্ট্রোল সেভ, অল ডান। কোনো কারণে চেঞ্জ হচ্ছে না, উইথ 100% ফ্লোট লেফট। ও শিট, এই লাইনটা আমার এখানে লিখতে হবে। এই যে দেখেন চলে আসছে নিচে। এই লাইনের কোডটা মানে কি, এই যে উইথ 100% ফ্লোট লেফট মানে কি, উইথ 100% প্রত্যেকটা প্যারেন্ট ডিপে আপনি উইথ 100% ফ্লোট লেখার মানে হচ্ছে সে এই পুরা সেকশনের ফুল 100% উইথ নিয়ে ফেলছে। সো পরবর্তী যে সেকশনটা শুরু হবে তাকে যতই আমি বলি ফ্লোট লেফট, সে টপ লেফটের এখানে আর যে খালি জায়গা আছে এখানে সে যাবে না। কিন্তু আগে হয়তো ওটা কি, আগে এই কন্টেনারের এই ডানে বামে যদি আমার কোনো কন্টেন্ট না থাকে তখন একটা খালি জায়গা থেকে যেত। তো পরের ডিপটা কি করতো, তাকে তো আমি বলছি ফ্লোট লেফট, সে ফ্লোট লেফট হিসেবে বলে দিচ্ছে, বা ফ্লোট লেফট হিসেবে আমি বলে দিচ্ছি টপ লেফটের খালি জায়গায় বসতে। সো সে আসে ফার্স্টে চেক করবে আমার টপ লেফটে খালি কোথায়, এখানে, দ্যাটস ওয়াই সে এখানে বসে গেছে। কিন্তু আমি এই প্যারেন্ট ডিপে যখন বলে দিলাম তোমার উইথ 100% ফ্লোট লেফট, তার মানে সে যতই খালি জায়গা থাকুক তার এখানে পরবর্তী সেকশন কনফ্লিক্ট করবে না, সে 100% জায়গা দখল করে নেবে, পরের সেকশনটা ঠিক তারপরেই শুরু হতে হবে, সে আর টপ লেফটে যাবে না। সো এই জিনিসটাকে মনে থাকবে, প্রত্যেকটা প্যারেন্ট ডিপে আমি তাহলে কি লিখবো, উইথ 100% ফ্লোট লেফট। ক্লিয়ার? তাহলে আর যাই হোক, দুনিয়া যত কিছু হোক, আপনার ওয়েবসাইট ভাঙবে না, লেআউট ভাঙবে না। আপনারা হয়তো এটা নিয়ে অনেক কনফিউজ থাকেন, অনলাইনে অনেক টিউটোরিয়ালে দেখেন, পরবর্তী করতে যান, পরের সেকশনটা আগের সেকশনে কনফ্লিক্ট করে ভেঙে যায়। বাট প্যারেন্ট সেকশনে উইথ 100% ফ্লোট লেফট দিবেন, কখনোই ভাঙবে না। খুব ভালোভাবে বুঝলাম, থ্যাংক ইউ। বাকিরা কি বুঝেন নাই? দুজন বুঝছেন, শুধু ফারিয়া বুঝছেন আর তীর্থ বুঝছেন। ওকে, তাহলে অনেক কোড করছি, এবার আপনাদের একটা পরীক্ষা নেই। পরীক্ষাটা হচ্ছে আপনারা এবার আমাকে বলবেন, আমি 3 ভাগ করব, কিভাবে করব কোড লেখেন। 3 ভাগ করতে যাচ্ছে কন্টেনারকে, কি করব, এই কন্টেনার এই সেকশনের নাম দিলাম আমি ফিচার বা গ্যালারি। গ্যালারি নিলাম, গ্যালারি নিয়ে ডিপ দিব, গ্যালারি তার মানে আমরা কন্টেনারকে 3 ভাগ করব। সো আমরা 3 ভাগ করতে চাইলে তাহলে সোজা হিসাব 3, জাস্ট আমাকে সিম্পলি এই কোডটা বলেন, গ্যালারি 1-এ আমি কি বসাবো বলবেন না, অ্যাকচুয়ালি লিখবেন, চ্যাট বক্সে লিখবেন এই কোডের প্রপার্টিটা কি হবে, লেখেন, খুব সুন্দর করে লেখেন, এই যে ঠিক এইভাবে লিখবেন, এই গ্যালারি 1 এখানে প্রপার্টিটা কি হবে, দেখি আপনারা কতটুকু বুঝছেন। আমি অ্যাজ ইউজুয়াল একটা কাজ করব, ফার্স্ট হচ্ছে আমরা যদি তিনটা হয়, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই,
তিনটা কালার আগে চুজ করি, মেরুন, স্কাই ব্লু, পার্পল। এই উইডটা আপাতত খালি রাখলাম। সো আমি এখানে এখন তাহলে কি কাজ করব, আমার একটা সেকশন আছে, সেকশনের ভিতরে একটা কন্টেনার আছে, এই হচ্ছে আমার কন্টেনার। এই কন্টেনারকে এবার আমাকে কি করতে হবে, সমান 3 ভাগে ভাগ করতে হবে। 30% বলছেন নুরশাদুল ইসলাম, মেহেদি হাসান রোমান বলছেন 30, ফারিয়া মাজিদ বলছেন 100/3, হুমায়ুন কবির বলছেন 33। না, কারোটাই হয় নাই, ফারিয়া মাজিদেরটা হয়েছে, তারপরেও একটা জিনিস ভুল করছেন, এই উইডটা হবে 33.33%। ওকে ভাইয়া তাহলে যে মার্জিন দিবেন না দুইটার মাঝে? যদি মার্জিন দিই তখন কমাবো, আমি তো এখন মার্জিন দিচ্ছি না। ও আমি আসলে দিছিলাম। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, এখানে এই অ্যাবাউটে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই দিতে হবে, এগুলো রিমুভ করে দিতে হবে। এই যে সমান 3 ভাগ হয়েছে, এবার 1 2 3 33.33%। যখন আপনি মনে করেন এখানে আবার মার্জিন ইউজ করবেন, তাই না, আপনি ভাবছেন এখানে কত মার্জিন, মনে করেন এই ডানে বামে 15 15 30 পিক্সেল, এই ডানে বামে 15 15 30 পিক্সেল, তখন আপনি আবার এটার উইথ যেহেতু কমলার দাম তো কম, 120 টাকা, এই জায়গায় খুলনায় দেখলে 140 টাকা, কিন্তু ওইদিকে 100 টাকা, তাসরিফ নাইমা 10 টাকা কেজি। মিউট ইউর মাইক্রোফোন, দ্যাটস দ্য প্রবলেম। এই যে এম্বারেসিং সিচুয়েশনে পড়বেন যদি মাইক্রোফোনটা নিজে ঠিক মতো মিউট না করেন। ওকে, আচ্ছা, সো এই জায়গায় আমি যে জিনিসটা করতে চাচ্ছিলাম, এই যে দেখেন যেটা একজন একটা কোশ্চেন করেছেন, তার অ্যান্সারটা আমি একটু দিয়ে নেই। এখন মনে করেন আপনি 33.33% নিলেন, তারপর আবার 15 15 30 পিক্সেল দিলেন, তাহলে এই জায়গায় একটু জায়গা নিল সে 15 15 30 পিক্সেল। আবার আপনি কি করলেন, 33.33% দিলেন, সে এখানে এসে আবার আপনি কি করলেন, 15 15 30 পিক্সেল একটু গ্যাপ দেওয়ার জন্য, প্রত্যেকটা কলামের ভিতরে গ্যাপ দেওয়ার জন্য দিলেন। তারপরে আপনি আবার এখানে কি করলেন, 33.33। তাহলে এখন কি করবে, এটা তো হচ্ছে 100%, তাই না, তাহলে আপনি 33.33%, 33.33%, 67 হয়ে গেল, 66.66%, আবার এর সাথে 15 15 30 15, তাহলে হয়ে গেল 68 বা 69%। এর সাথে আপনি যদি আবার 33 করেন, তাহলে কি জিনিসটা কি হবে, 100-র বেশি হয়ে যাবে না, হবে জিনিসটা কি 100-র বেশি হবে? কারণ মাঝখানে যে মার্জিনটা ইউজ করছেন সেটা আপনার, তখন আপনি যদি মার্জিন বা প্যাডিং ইউজ করেন, তখন এখানে এসে আপনাকে কি করতে হবে, এই 33.32%টাকে কমাই দিতে হবে। বাট এটা এখন না, ফিউচারে, এখন আমরা লেয়ার শিখতেছি, লেয়ারটাই শিখি। ওকে, সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? ওকে, আপনারা তাহলে এখন একটা ব্রেক নেন, 20 মিনিটসের একটা ব্রেক নেন, আমরা ঠিক 4:40-এ ক্লাস শুরু করব। ওকে, মোটামুটি দেখলাম, আরো কিছু আমরা একটু দেখি। আমরা এখানে দেখলাম গ্যালারি, এটা 3 ভাগ করা হয়েছে, তারপরে হচ্ছে স্ক্রিন শেয়ার করে, হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এই যে গ্যালারি আমরা একটা নতুন সেকশন নিচ্ছি না, সো একেও কিন্তু আমাকে কল করতে হবে। কোথায় কল করব, এই যে এখানে, এখানে কল করে এবার এর ভিতরে আমরা কোন দুইটা প্রপার্টি বসাবো বলেন তো, বলেন বলেন।
সো গ্যালারিতে এসে আমাকে কি কোন দুটো প্রপার্টি বসাতে হবে, একটা হচ্ছে উইথ 100% ফ্লোট লেফট। সো এটা বসালে হবে। আর আপনারা হয়তো অনলাইনে রিসোর্সে গেলে দেখবেন ওভারফ্লো হিডেন, কন্টেনার ওভারফ্লো হিডেন, ওভারফ্লো এক্স, ওভারফ্লো ওয়াই, আর অনেক কিছু পাবেন। সো ডোন্ট বি কনফিউজ, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, আমাকে প্রত্যেকটা প্যারেন্ট সেকশনে আমাকে এই দুটো প্রপার্টি যদি আমি ডিক্লেয়ার করি তাহলে আমার পরবর্তী সেকশনটা আগের সেকশনের সাথে কনফ্লিক্ট করবে না। সো এই কনফ্লিক্টটা যেন না করে এর জন্য অনেক সময় কন্টেনার ওভারফ্লো হিডেনটা ইউজ করা হয়। সো আমি ওভারফ্লো হিডেন না ইউজ করে আমি জাস্ট আমার প্যারেন্ট সেকশনকে উইথ 100% ফ্লোট লেফট বলে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? মনে থাকবে? জি ভাইয়া মনে থাকবে। ওকে। সো এবার মনে করেন এই যে আমি একটা হেডার সেকশন নিলাম, এখানে একটা অ্যাবাউট সেকশন নিলাম, আর এখানে একটা গ্যালারি সেকশন নিলাম। এখন মনে করেন সাপোজ লাইক আচ্ছা, নো প্রবলেম। সো এখন মনে করেন আমি একটু রিমুভ করে দিই, অনেক ট্যাব ওপেন হয়ে গেছে। সো এখন মনে করেন আপনি একটা কাজ করতে চাচ্ছেন, এই ডিপটাকে, এই যে মাঝখানে রেড কালারের ডিপটা দেখছেন, একে আবার 2 ভাগ করতে চাচ্ছেন। করতে পারবো? এই ডিপটাকে 2 ভাগ পারবো? আচ্ছা, কিভাবে করব বলেন? তাহলে আমরা এই ডিপটা আগে খুঁজে বের করি। এই ডিপটা হচ্ছে আমার এই অ্যাবাউট ডিপ 2। তো এই ডিপে আমি আগে আবার 2 ভাগ করবো। তো আমি এর ভিতরে লিখলাম প্লাস অ্যাবাউট কন্টেন্ট, একটা ডিপ নিলাম, এরপর আমি আরেকটা ডিপ নিলাম, প্লাস ডিক্লেয়ার করলাম অ্যাবাউট আইএমজি ইমেজ। জাস্ট আমি 2টা ডিপ নিলাম। সো এই 2টাকে আমরা এবার কল করতে হবে, সিএসএস এ কল করি। কোথায় আছে এটা? এই জায়গায় দিলাম। তারপরে হচ্ছে আমার অ্যাবাউট ইমেজ দিয়ে দিলাম। সো এবার তাহলে আমি এই 2টা ডিপকে কিভাবে ডিভাইড করবো? এই 2টার মধ্যে 2টা ডিপ নিতে হবে। আগেরটা তাহলে প্যারেন্ট ডিপ হয়ে যাবে উইথ 100% ফ্লোট লেফট, আচ্ছা উইথ 50% ফ্লোট। ওকে। সো বলছেন আপনারা যা বলছেন তাই করি। সো এটা হচ্ছে উইথ 50% হবে, ঠিক আছে। 50% দিলাম, ফ্লোট লেফট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে কি কালার দেওয়া যায়, অরেঞ্জ। আর একটা হাইট ডিক্লেয়ার করতে হবে। সো আগেরটার মতো আমরা এই হাইটটা ডিক্লেয়ার করি। সেম জিনিসটা আমি কপি করি, কি কালার দেওয়া যেতে পারে, ঠিক কি আছে? আর কিছু অ্যাড করতে হবে? কোডটা দেখে বলেন। এই অ্যাবাউট 2 ডিপটাকে আমরা 2 ভাগে ভাগ করছি, ঠিক আছে? আমার এটুকু দেখে বলেন, ঠিক আছে? কোনো চেঞ্জ হবে? এই যে দেখেন 2 ভাগ হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমরা ভিতরে কন্টেন্ট, এরপর যেটা আমার আবার এই ডিপটাকে 2 ভাগ করতে হতো, সেম ভাবে আমরা চলে যেতাম। তখন আমরা এখানে কাহিনীটা হয়েছে অ্যাবাউট 2টাকে তখন আমরা প্যারেন্ট ডিপ ধরে একে আমরা সমানভাবে 2 ভাগ করি। অনেক সময় হয়তো আপনারা কনফিউজ হয়ে যান, এটা তো 50%, তাহলে এই 2 ভাগ করলে এটা হচ্ছে 25%, এটা না। কারণ আপনি যখন একে 2 ভাগ করবেন তখন এটা 100% হয়ে যাবে, তখন এটাকে আপনি সমান 2 ভাগে ভাগ করতে পারবেন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার যদি হয় এবার তাহলে আমরা একটা কাজ করি, চলেন আমরা এখানে একটা মেনু আছে, মেনুটা বানায় ফেলি। সো মেনু বানা ফেলবো। সো এর জন্য আমাকে কি করতে হবে, যেহেতু আমরা এবার এখানে প্রপার্টি ইউজ করব, তো আমি এখানে লোগোতে একটা ইমেজ ইউজ করি, ইমেজ আইএমজি, একটা লোগো নিয়ে আসি। লোগো কোথায়?
আচ্ছা আপাতত আমরা লোগো না ইউজ করি, যা আছে তাই রাখলাম, লোগোটা এখানে রাখলাম। এখানে মেনুতে আমরা একটা ন্যাব ইউজ করব। সো ন্যাবটা মানে হচ্ছে নেভিগেশন, এটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ, মেনুকে ন্যাবের ভিতরে রাখতে হয়। এর ভিতরে আমাকে একটা ইউএল ট্যাগ কল করতে হবে, ইউএল ট্যাগের ভিতরে আমাকে একটা এলআই ট্যাগ কল করতে হবে, এলআই ট্যাগের ভিতরে আমাকে একটা অ্যাঙ্কর ট্যাগ কল করতে হবে। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা বিভিন্ন পেজের লিঙ্ক দিয়ে দেবো, আর এখানে আমি দিয়ে দিলাম হোম। সো দেখি কি অবস্থা, আমার হোম চলে আসছে। এবার আমরা বাকিগুলোকে কপি পেস্ট করি, কপি, সো এখানে আমি দিলাম অ্যাবাউট, তারপরে দিলাম সার্ভিস, তারপরে দিলাম কন্ট্যাক্ট। সো হোম, অ্যাবাউট, সার্ভিস আমার চলে আসছে। যেহেতু আমি এই মেনুতে আমি প্রপার কন্টেন্ট ইউজ করছি, সো আমার আপাতত এই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার কোনো দরকার নেই। ইভেন আমার এখানে হাইট ইউজ করারও আচ্ছা আপাতত থাকুক, আপাতত থাকুক। এবার এটাকে আমরা মাঝখানে আনবো কিভাবে, তাই না? আচ্ছা কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, বাকিদের বোঝা যাচ্ছে? ওকে, তাহলে মাহফুজ আপনার নেটে প্রবলেম। সো আমরা এই জিনিসগুলো কল করি এবার। তাহলে এখানে মেনুর নিচে নিয়ে আসি, সো মেনুর নিচে নিয়ে আসলাম, এটা ইউএল এলআই, তাই না? তো আমি এখানে কল করি ন্যাব ইউএল, কল করলাম ন্যাব ইউএল এলআই, ডান। ন্যাব যেহেতু ভিতরে আছে ইউএল এলআই, এলআইয়ের ভিতরে এ। জিনিসটা কিভাবে দেখেন, ফার্স্ট আমি ন্যাবের সাথে ইউএল, ন্যাবের ভিতরে ইউএল ট্যাগ আছে, তারপরে ইউএল এর ভিতরে এলআই, এলআইয়ের ভিতরে এ। সো দ্যাটস ওয়াই ন্যাব ইউএল, তারপরে ন্যাব ইউএল এলআই, ন্যাব ইউএল এলআই এ ট্যাগ। সিনট্যাক্সটা বুঝতে পারছেন কিভাবে কল করেছি? ক্লিয়ার? সো আমরা এখানে চলে আসি, আসার পরে আমি চাচ্ছি এই যে সামনে ডট সাইনগুলো দেখছেন, ডট লিস্ট স্টাইল, মানে এই এগুলো কি বুলেট কি বলে এগুলোকে, লিস্টের আমরা আনঅর্ডার লিস্টের কারণে এখানে কিছু বুলেট সাইন আছে, দেখতে পাচ্ছেন? তো এটাকে আমরা চাচ্ছি, দেখতে চাচ্ছি না। এর জন্য আমরা এই ইউএল ট্যাগের ভিতরে এসে বলবো লিস্ট স্টাইল নান। চলে গেছে? এখন আছে? নাই। সো লিস্ট স্টাইল নান কপি করি, কপি করে পেস্ট করলাম। এবার হচ্ছে এলআই, আমি চাচ্ছি প্রত্যেকটা পাশাপাশি থাকবে, তাই না? তো পাশাপাশি রাখার জন্য আমরা কি ইউজ করতে পারি? এখন এগুলো পরপর আছে, এই পাশাপাশি আনার জন্য আমরা ইউজ করব ডিসপ্লে ইনলাইন। সো ডিসপ্লে ইনলাইন এবং ইনলাইন ব্লক, আপনি ইনলাইন ইউজ করলেও পাশাপাশি আসবে, ইনলাইন ব্লক ইউজ করলেও পাশাপাশি আসবে। তাহলে ইনলাইন এবং ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্য কি? ইনলাইন এবং ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্য হচ্ছে, সব কিছু আসলে আপনাদের ড্রয়িং করে দেখাতে হয়। মনে করেন ড্র করি, হ্যাঁ, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে। আমি যখন ডিসপ্লে ইনলাইন করব তখন এটা হবে এরকম, পাশাপাশি ঠিকই আসবে, বাট এটা নিজেরাও প্রত্যেকটা পাশাপাশি এসে ব্লক হিসেবে থাকবে, মানে এদের ভিতরে কোনো প্যাডিং মার্জিন আমি তখন ইউজ করতে পারবো না, জাস্ট হচ্ছে এরা ব্লক আকারে থাকবে, পাশাপাশি এসে লেগে লেগে থাকবে। আর আমি যখন ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করব তখন এদের ভিতরে যদি আমি কোনো মার্জিন প্যাডিং ইউজ করি, সে ব্লক আকারে সে মার্জিন প্যাডিংয়ের জায়গা নিয়ে তারপরে থাকবে, বুঝতে পারছেন? সো এবার আপনি যতটুকু মার্জিন প্যাডিং যতটুকু দেন, ভিতরে যতটুকু জায়গা নিতে চান নিতে পারবেন, বাইরে যতটুকু জায়গা নিতে চান নিতে পারবেন, কারণ তখন এদের ভিতরে ব্লক এলিমেন্ট হয়ে গেলে এরা জায়গাগুলো নিতে পারবে। আর ইনলাইন দিলে সে ব্লক জায়গা নেবে না, নিজস্ব উইথ হাইট নেবে না। জানি না কি বলছেন, বুঝি নাই, এখন বুঝছেন? ড্রয়িং করে দেখাইলাম, ক্লিয়ার নাকি ক্লিয়ার না?
না, এটা মার্জিনটা কাজ করে না, ইনলাইনে মার্জিন ভিতরে উইথ হাইটটা কাজ করে না, দ্যাটস ওয়াই ব্লক করে দিলে তাহলে এরা প্রত্যেকটা জায়গা নিয়ে তারপর লক হিসেবে থাকবে। বুঝতে পেরেছেন? আপনি ব্রেকের আগে মার্জিন কিভাবে দিব এটা দেখাতে যেটা দেখানোর চেষ্টা হচ্ছে। বুঝে নাই কোনটা বলছেন? ব্রেকের আগে আপনি দেখাচ্ছেন যে আপনাদের যে 33 ওটা যখন প্রজেক্ট করবেন তখন, এখন না। আচ্ছা ফারিয়া মাজিদ, যে আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন? যখন আমি ইনলাইন দিব তখন সে ভিতরে উইথ হাইটটা নিবে না, আর যখন ইনলাইন ব্লক করবো তখন সে ভিতরে উইথ হাইটটা নিয়ে পাশাপাশি থাকবে। সবাই ক্লিয়ার? ওকে, সো এখানে আমরা ইনলাইন ব্লক করলাম। এবার আমি এখানে মার্জিন ইউজ করি, দেখেন মার্জিন ইউজ করলাম 10 পিক্সেল নিচ্ছে, ভিতরে তো আপাতত প্যাডিং ইউজ করতে হবে না। আচ্ছা আরেকটা কাজ করি, মনে করেন এরা পাশাপাশি আছে, এখন আমি এদের এই যে লেগে লেগে আছে জায়গা নিতে চাচ্ছি, তাহলে কি ইউজ করবো? প্যাডিং না মার্জিন? প্যাডিং না মার্জিন? ডেফিনেটলি মার্জিন, কারণ লেগে লেগে আছে, আমি বাইরে থেকে জায়গা নেব। সো টপ আর বটমে 10 পিক্সেল আর ডানে বামে এখানে নিচ্ছে না, সো নিচ্ছে না, নো প্রবলেম, না নেক। এখান থেকে আমি নিতে পারি। আচ্ছা এটা পরে দেওয়া আছে, এখন দরকার নেই। আমি এখানে 25 পিক্সেল দিলাম। এবার আমার এটার ভিতরে যে লেখাটা বোঝা যাচ্ছে না, এটা ঠিক করি, কালার দিয়ে দেই হোয়াইট কালার, আর নিচে যে টেক্সট ডেকোরেশনটা আছে সেটা রিমুভ করে দেয় নান। তারপর হচ্ছে এখানে যদি আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই করতে পারি, ইচ্ছে করলে ডার্ক রেড। ভিতরে যদি একটু প্যাডিং দিতে চাই প্যাডিং দিতে পারি। পিক্সেল, তারপরে হচ্ছে আমার এটা দিলাম 8 পিক্সেল 16 পিক্সেল, আর ইউজ করবো। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে যদি না দিই এখানে দিই, ঠিক হয় কিনা। প্রত্যেকটা, সো আমি প্রত্যেকটা আইটেমের টপ বটমে ফার্স্টে জায়গা নেব, ডানে বামে নিব না। সো আমি পুরা ইউএল-এর টপ বটমে জায়গা নিলাম 25 পিক্সেল, আর প্রত্যেকটা লিস্ট আইটেমের বাইরে আমি জায়গা নিলাম, টপ বটমে নিব 0 পিক্সেল, আর ডানে বামে আমি নিব 20 পিক্সেল। আর এই হচ্ছে আমার তাহলে মেনু ডিজাইন হয়ে গেছে। সো মেনুটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? মেনু বানাতে পারবেন? ওকে, ক্লিয়ার হইলে ভালো। এবার আমরা আরেকটা কাজ করে ফেলি, সেই কাজটা হচ্ছে আমরা এখানে একটা ইমেজ বসাতে পারি, ইচ্ছা করলে ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ নিয়ে আসি, লোগো পিএনজি। এই ইমেজটাকে আমরা সেভ করি, সেভ করে নিয়ে যাব ইমেজ ফোল্ডার, এর ভিতরে ইমেজটার নাম দিলাম লোগো পিএনজি। ওকে ফাইন। সো লোগো পিএনজি আমরা কই পাবো? ইমেজ লোগো ডট পিএনজি, সাথে একটা অল্টার ট্যাগ বসিয়ে
লোগো ইমেজ ডান। সো এবার আমি দেখি আমার ইমেজটা অনেক বড়, সেটাকে রিসাইজ করতে হবে। আচ্ছা ইমেজটা আসে নাই কোনো কারণে, দুইটা ইমেজ ফোল্ডার বসাই দিয়েছিলাম এই কারণে আসে নাই, আসছে এবার বিশাল বড় ইমেজ। তো ইমেজটাকে বিশাল বড় ইমেজটাকে ঠিক করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই লোগো ইমেজে এখানে আমরা একটা ক্লাস কল করি লোগো আইএমজি, ক্লাস কল করলাম। এবারে ক্লাস কল করে এখানে আমরা বলে দেই, ফার্স্টে বলে দেব ডিসপ্লে, একে আমরা আগে ব্লক এলিমেন্ট করি ডিসপ্লে ব্লক। তারপরে আমরা এটা একটা কাজ করতে পারি উইথ 100% দিলে সে পুরো ডিপটা জুড়ে নেবে। দেখেন এখন সে লোগোতে যে পুরো ডিপটা আছে পুরাটা নিচ্ছে, এখন কিন্তু বাইরে যায় নাই। সো বাইরে যেহেতু যায় নাই, এবার আমরা একটা হাইট দিয়ে দেবো ওকে, আপাতত 200 পিক্সেল। সো আমার লোগো চলে আসলো। আর বুঝতে পেরেছেন লোগো ইমেজ অ্যাড করেছে কিভাবে? ক্লিয়ার? ওকে। সো আপনার হয়তো লোগোর জন্য এত জায়গা লাগবে না, আপনি তখন এই 50-50 না করে লোগোর জন্য হয়তো 20, মেনুর জন্য 80% জায়গা নেবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কারণ লোগোতে তো এত 50% জায়গার দরকার নেই আপনার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে। সো এবার একটা মজার কাজ করি, মজার কাজটা করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে, আইডি নিয়ে একটু কাজ করবো। হ্যাঁ, সো আইডি নিয়ে একটু কাজ করার জন্য আইডি নিয়ে কাজ করার জন্য আমাকে আগে ফিক্সড করতে হবে, এখানে একটা আইডি ডিক্লেয়ার করতে হবে, আইডি অ্যাবাউট। এটার নাম আপনি যা মন চায় দেন, এটার নাম যে ক্লাসের নাম অনুযায়ী দিতে হবে এমন কিছু নাই, জাস্ট আমি দিলাম আমার ইচ্ছা। আইডি গ্যালারি আর দুইটাই আছে, ফুটারও একটা আইডি দিয়ে দিই, আইডি ফুটার। সো আমি একটু এদের উইথ হাইট বাড়ায় দিই। সো ফার্স্টে আছে আমার এই অ্যাবাউটের, এখানে আমি হাইট বলে দিলাম 600 পিক্সেল, প্রত্যেকটা বড় করে দিই 600 পিক্সেল। আমি কিন্তু এই হাইট এবং ব্যাকগ্রাউন্ড এটা ইউজ করবো না, যখন আমি কন্টেন্ট ইউজ করবো তখন আমি কোনো হাইট ইউজ করবো না, এটা মাথায় রাখবো। এটা দিয়ে দিলাম 8, এটা দিয়ে দিলাম 8। এবার দেখি একটু বড় হয়েছে কিনা, হ্যাঁ বড় হয়েছে। এখানে আমার প্রবলেম কি করছে, ওকে। সো এই হচ্ছে আমার বর্তমান। এখন আমি চাচ্ছি এখানে অ্যাবাউটে ক্লিক করলে এই অ্যাবাউটে আসবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে যাবে। সো এরকম আমার ওয়ান পেজ ওয়েবসাইট কীভাবে বানায়। ওয়ান পেজ ওয়েবসাইটে কিন্তু আপনি মেনুতে ক্লিক করলে অন্য পেজে যায় না, মেনুতে ক্লিক করলে সে নিচে আসে, তাই না? ওয়ান পেজ ওয়েবসাইট। আচ্ছা, সো একটা ওয়ান পেজ ওয়েবসাইট কীভাবে বানাবেন? সো এই অ্যাবাউটের আছে কোথায়? অ্যাবাউট সেকশনে। তার মানে অ্যাবাউটে যখন ক্লিক করবে তখন সে অ্যাবাউট সেকশন। সো অ্যাবাউট পেজের আগে আমি একটা হ্যাশ দিয়ে, আইডির আগে হ্যাশ দিতে হয়, হ্যাশ দিয়ে আমি অ্যাবাউটটা ডিক্লেয়ার করে দিলাম। তারপরে হচ্ছে আমার গ্যালারি। সো গ্যালারি সেকশনটা কোথায় আছে? এই গ্যালারি সেকশনে। সো গ্যালারির আগে, আচ্ছা আমি এখানে গ্যালারি দিই, গ্যালারি নাম দিয়ে দিলাম গ্যালারি। তো এবার মজার ব্যাপারটা দেখেন, রিলোড দিলাম, অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে, গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে যাচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার? ইয়া ল্যান্ডিং পেজ। এবার মনে করেন আপনি কনসোল করেন গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার আইডি নেম হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটে ডিক্লেয়ার করলাম, অ্যাবাউটে কল করলাম, দেখেন অ্যাবাউট সেকশনটা আমাকে দেখাচ্ছে। কিন্তু আমি এখন মনে করেন অ্যাবাউট নামে দুইটা কল করব, এখানেও অ্যাবাউট রাখলাম, আবার এই আইডিও আমি অ্যাবাউট করলাম, অ্যাবাউট, এটার নাম আমি অ্যাবাউট দিলাম। তাহলে এবার আমি আবার রিলোড দেই, রিলোড দিয়ে আমি লিখলাম অ্যাবাউট। এখন কিন্তু সে আমাকে একটাই দেখাচ্ছে, এই প্রথম অ্যাবাউটটাই দেখাচ্ছে, পরেরটা কি দেখাচ্ছে? পরেরটা দেখাচ্ছে একটা অ্যাবাউট দেখাচ্ছে না?
এবার তার মানে হচ্ছে আমার আইডি আমি একবারে ডিক্লেয়ার করতে পারি, আইডি আমি বারবার দিতে পারি না। কিন্তু এবার যদি আপনি মনে করেন রিলোড দিলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এলিমেন্টস বাই ক্লাস নেম দিয়ে আপনি কন্টেনারকে কল করেন, তাহলে আপনি একটা কালেকশন পাবেন কন্টেনার। এবার দেখেন প্রত্যেকটা কন্টেনার এখানে শো করছে। টোটাল আমার ওয়েবসাইটে কয়টা কন্টেনার আছে? 4টা কন্টেনার। দেখেন টোটাল কালেকশনটা কিন্তু সে এবার দেখাচ্ছে 1 2 3 4। ক্লিয়ার? তাহলে এবার কি বুঝতে পেরেছেন ক্লাস এবং আইডির মধ্যে ডিফারেন্সটা? ওকে, সো মোটামুটি তাহলে আমরা মেনু বানানো শিখলাম, ওয়েব লেআউট। এবার আমরা আরেকটা কাজ করি, আমরা মনে করেন আপনাদেরকে একটু আমি পজিশন নিয়ে ক্লাস করি। এই মেনুটা আমি চাচ্ছি টপে ফিক্সড হয়ে থাকবে। সো এই মেনু হচ্ছে হেডার, একে আমি এসে বললাম একটা জিনিস মনে রাখবেন, আপনাদের পজিশন নিয়ে আমি টোটাল একটা ফুল ক্লাস নিব। সো আজকে জাস্ট একটা পজিশনের একটা পার্ট দেখাচ্ছি। পজিশন 3 প্রকার, পজিশন ফিক্সড, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট। সো আজকে আমরা ফিক্সড পজিশনটা দেখব, পজিশন ফিক্সড। তারপর আমি বললাম টপ থেকে 0 দিয়ে দিলাম, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, এটা বাদ দিই। আমি যেহেতু কন্টেন্ট বসাই দিছি, তো আমি আর আপাতত ব্যাকগ্রাউন্ড কালার এবং উইথ হাইট বসাবো না এখানে, তাই না? আমি তো বলেই দিছি কন্টেন্ট থাকবে মানে আমার এই দুইটা জিনিস থাকবে না। কই গেল, কই? এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং উইথ হাইট থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালার এবং হাইট থাকবে না। যখন আমার কোনো ডিবের ভিতরে কন্টেন্ট থাকবে, এগুলোকে বলা হয় কন্টেন্ট, এই যে ইমেজ, এই কন্টেন্ট থাকবে, তখন আর আমার এই ব্যাকগ্রাউন্ড, কারণ তখন আমার এটার মাধ্যমে আমি বুঝতে পারবো। এই যে দেখেন আমি কিন্তু বুঝতে পারতেছি আমার এখানে মেনুটা কি। আর এখানে আমরা একটা জাস্ট সিম্পল একটা খুচরা কাজ করে ফেলি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি কালার দেবো দেখি, সায়ান কালার। ওকে, সো এবার আমরা একটা কাজ করি, আমরা চাচ্ছি এই মেনুটা টপে ফিক্স থাকবে। আমি ইন্সপেক্টে গেলাম, এখানে গিয়ে আমরা এই হেডে আসলাম, এসে আমি বললাম তোমার পজিশন হচ্ছে তুমি ফিক্সড থাকবা, এবং কোথা থেকে ফিক্সড থাকবা? টপ থেকে 0 পিক্সেলে ফিক্স থাকবা। দেওয়ার পরে এবার দেখেন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে আসলাম, গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে, কিন্তু সে আমার টপ থেকে কি সরছে? টপ থেকে কি সরছে? তার মানে আমার টপে ফিক্সড হয়ে আছে। এবার যদি আপনি ফুটার মেনু বানাইতে চান তাহলে কি করবেন? এই হেডারে এসে জাস্ট টপের জায়গায় এবার আপনি বলে দেন বটম, শেষ। অ্যাবাউটে যাবে, গ্যালারিতে যাবে। সো বুঝতে পেরেছেন কিভাবে একটা ল্যান্ডিং পেজের টপ মেনু বানায়, বা কিভাবে একটা ওয়ান পেজ ওয়েবসাইট বানায়? ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? Any question? Okay. সো আমরা আর অল্প একটু কাজ করব, তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি ডিসকাস করব, আর একটা টপিকসে শিখবো আমরা, তারপরে অ্যাসাইনমেন্টে চলে যাবো। হ্যাঁ, সো আমরা এবার নেক্সট টপিকটা হচ্ছে এই ফুটার। ফুটার হোয়ার ইজ মাই ফুটার? আচ্ছা, ফুটার তো নাই এখানে। সো আমরা এখানে ফুটারকে 2 ভাগে ভাগ করি, ডিপ প্লাস হচ্ছে একটা রাখলাম কপিরাইট, আর আরেকটা ক্লাস আমরা রাখবো, আমরা এখানে সোশ্যাল আইকন বসাবো। হ্যাঁ, সোশ্যাল আইকনস। সো কপিরাইট আমরা জাস্ট সিম্পলি লিখে দেই h2 ট্যাগ, এখানে হচ্ছে all rights reserved by আর এখানে আমরা কিছু সোশ্যাল আইকন বসাবো। সোশ্যাল আইকনের জন্য আমরা এখানে লিখে দিলাম ইউএল ট্যাগ, ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ, এলআই ট্যাগের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাশ। আর এখানে আমরা এবার সোশ্যাল আইকনগুলো বসাবো। সোশ্যাল আইকন বসাবো আমরা কোথা থেকে? আমরা সোশ্যাল আইকন বসাবো ফন্ট অসাম থেকে। সো চলে যায় ফন্ট অসামের
www.fontawesome.com www.fontawesome.com। সো ফন্টঅসামের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফন্টঅসাম 5, ফন্টঅসাম 4.7। আপনি দুইটাই ইউজ করতে পারেন, বাট আমি আপনাদেরকে 4.7টা দেখাবো, কারণ ফন্টঅসাম 5-এর সব আইকনগুলো ফ্রি না, কিছুটা প্রিমিয়াম আইকন ইউজ করতে হয়। বাট ফন্টঅসাম 4.7 যেটা ছিল সেটা ছিল ফ্রি। এরপরে এখন আবার 6ও আসতেছে, বাট এটা এখনও ফাইনাল হয়নি। তো আমরা ফন্টঅসাম 4.7-এ কীভাবে যাব, যেটা হচ্ছে ফ্রি ছিল, সেই ভার্সন 4.7.0 আইকনসে চলে যাব। বাট আইকনসে যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, গেট স্টার্টেডে যেতে হবে, এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। আই উইল জাস্ট ডিস্ট্রিবিউট ফন্টঅসাম 4। ডাউনলোড করার পরে এখানে দেখেন আপনি সিডিএন লিঙ্ক ইউজ করতে পারবেন, বাট আমি সিডিএন লিঙ্ক ইউজ করবো না, আমরা ম্যানুয়ালি করবো। সো ম্যানুয়ালির জন্য আমরা এখানে ডাউনলোডে গেলাম, ডাউনলোড ফাইলটা ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড, আমার অলরেডি ডাউনলোড করা ছিলই। সো এটা ফোল্ডারটা ওপেন করি, খুব মনোযোগ দিয়ে দেখেন কীভাবে ফন্টঅসাম আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন। কপি করেন, কপি করে নিয়ে যান আপনার প্রজেক্ট ফোল্ডারে, প্রজেক্ট ফোল্ডারে রাখেন, এটাকে আনজিপ করেন, আনজিপ করলাম। আনজিপ করার পরে এখানে আপনি ফন্টস নামে একটা ফোল্ডার পাবেন। সো আমরা অলরেডি ফন্টস ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলছি। সো এর ভিতরে যা আছে তা জাস্ট কপি করি, কপি করে আমাদের যে ফন্টস ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে রাখলাম। আবারও বলি, ফোল্ডারটার নাম হবে ফন্টস, নট ফন্ট। এস মিস করলে কাজ করবে না। তারপরে আমাকে আরেক সিএসএসে যেতে হবে, এখান থেকে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইলকে কপি করতে হবে, কপি করে আমার সিএসএস ফোল্ডারে নিয়ে আসলাম। তারপরে আমার এই ফন্টঅসাম জিপ আর এই ফন্টঅসাম ফোল্ডার আর দরকার নেই, শিফট চেপে ডিলিট করে দিলাম। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? ওকে, এটুকু যদি বুঝেন, তাহলে এবার আমার যে কাজটা করতে হবে, সিএসএস ফাইল লিঙ্ক আপ করতে হবে। সো সিএসএস এ আমার ফন্টঅসামের জন্য আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, এখন যা সিএসএস এ যাব আর আমার ফাইলের নামটা দেব। সো এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ফন্টঅসাম সিএসএস, একটা হচ্ছে ফন্টঅসাম min.css। ফন্টঅসাম সিএসএসটা হচ্ছে আমার এই style.css ফাইলটা আছে না, ঠিক এরকম। আর ফন্টঅসাম min.cssটা আছে এই ফাইলটাই ইনলাইনে থাকবে, জাস্ট এই যে এরকম থাকবে, এক লাইনের ভিতরে থাকবে। সো এটার সুবিধাটা কি, ইনলাইনে যখন থাকবে তখন জিনিসটা সাইজটা একটু কমে আসবে। যেমন আপনি যদি যান এখানে দেখেন ফন্টঅসাম সিএসএসটার সাইজ হচ্ছে 37 কিলোবাইট আর ফন্টঅসাম min.cssটা হচ্ছে 31 কিলোবাইট। আমরা তাহলে কোনটা ইউজ করব? আমরা ইউজ করবো ফন্টঅসাম min.css। কেন ইউজ করব? কারণ আমার ফাইলের সাইজটা কম, ফাইলের সাইজটা কম হলে আমার ওয়েবসাইটটা লোড তাড়াতাড়ি নেবে। এখন আমি লোকাল ডিস্কে লোকাল ডিস্ক থেকে ওয়েবসাইটটা লোড করছি, দ্যাটস ওয়াই কিন্তু আমার এত সময় লাগতেছে না। বাট আমার ওয়েবসাইটটা যখন আমি কমপ্লিট করে যখন একটা সার্ভারে আপলোড করব, ইন্টারনেটের মাধ্যমে যখন নেবে, তখন কিন্তু আমি চেষ্টা করব 1 কিলোবাইট 1 বাইট যতটুকু জায়গা বাঁচানো সম্ভব। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, সো আমরা তাহলে ফাইলটা লিঙ্ক আপ করে ফেলি। এই ফাইলটার নাম হচ্ছে ফন্টঅসাম min.css, font-awesome.min.css। বলেন ঠিক আছে নাকি, একটু দেখি। ওকে, এবার আমরা একটা কাজ করি, এখানে আসলাম, আসার পরে এখানে আমাদের কিছু কাজ করে নিতে হবে। এই কপিরাইটটাকে আগে আমাকে ডিভাইড করে নিতে হবে। সো ফুটারে আসলাম, ফুটারে এসে ফুটারের ভিতরে একটু প্যাডিং নিয়ে নিয়ে আগে, আদারওয়াইজ তো কাজ করবে না। প্যাডিং দিয়ে দিই 25 পিক্সেল, টপ বটম, হ্যাঁ দিয়ে দিলাম। এবার হচ্ছে ফুটারের ভিতরে একটা হচ্ছে কপিরাইটে দিলাম, উইথ হচ্ছে 50%, ফ্লোট হচ্ছে লেফট। উইথ আমার হাইট এবং কালার দিতে হবে না, কারণ ভিতরে কন্টেন্ট আছে। আর একটা হচ্ছে সোশ্যাল আইকন, এটা হচ্ছে উইথ হচ্ছে 50% আর ফ্লোট হচ্ছে লেফট। দেখি পাশাপাশি আসছে কিনা। হ্যাঁ, আমার কন্টেন্ট চলে আসছে। আর এখানে একটা কাজ করতে পারি, কপিরাইটের এখানে S2 টেক্সটাইল সেন্টার দিয়ে দিলাম। ওকে, সো এখানে এসে আমাকে এখন কি কাজ করতে হবে,
এখানে এসে এটাকে আমি জাস্ট কপি পেস্ট করি। আচ্ছা, কপি পেস্ট। এবার এখানে আমি সোশ্যাল আইকন বসাবো, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, 4টা আইকন বসাবো। আসলাম এখানে এসে ফার্স্টে ফেসবুক লিখে সার্চ দেই। এটা এখান থেকে আপনি চিট শিট থেকে নিতে পারেন অথবা আপনি এখানে ডাইরেক্ট বসা দিতে পারেন। এই জিনিসটাকে বলা হয় আই ট্যাগ। আই ট্যাগের ভিতরে থাকবে এখানে, তারপর হচ্ছে একটা ক্লাস থাকবে, ফা থাকবে, ফন্টসমের ফা, তারপর আবার ফন্টসমের ফা, ড্যাশ দিয়ে এবার যে ওয়েবসাইট তার জন্য নাম দেবেন। যদি ফেসবুক হয় ফেসবুক, যদি টুইটার হয় টুইটার, যদি লিঙ্কডইন হয় লিঙ্কডইন, মানে ভুল হইলে হবে না। আর যদি হচ্ছে ইনস্টাগ্রাম হয় তাহলে হচ্ছে ইনস্টাগ্রাম। এই কোডটা আপনি এখানে পাবেন। এই যে এখানে লিখে দেখে আমারটা আসছে কিনা আগে দেখেন। আমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, সোশ্যাল আইকন আসছে আসছে ওকে স্যার। বাট আপনার এটা মুখস্থ রাখতে হবে না, এটা আপনি এখানে গেলেই পাবেন। আপনি যে অ্যাকাউন্টটা নিতে চান জাস্ট সার্চ করেন। এই যে দেখেন ফেসবুক, কোনটা নিতে চান আপনি, সাপোজ এটা নিতে চান, এই যে দেখেন এই যে কোড আছে না, কোডটা কপি করেন, কপি করে জাস্ট সিম্পলি আমি যে কোডটা লিখছি এখানে বসায় দেন, তাহলে হবে। যদি আপনি মুখস্থ না হয়, আমার তো করতে করতে মুখস্থ হয়ে গেছে, আপনার প্রথম আপনি জাস্ট এখান থেকে কপি পেস্ট করেন। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, এই যে এখানে এই কোডটা দেওয়া হয়ে আছে। এই যে আই ফার্স্ট হচ্ছে আই ট্যাগ, তারপর হচ্ছে ক্লাস, ফাফা ফেসবুক, এই এরিয়া হিডেন ট্রু, এটা লাগবে না। এটা হচ্ছে ফন্টাস আমার নিজস্ব একটা অ্যাট্রিবিউট, এটা আমার লাগবে না, আমি নিজের মতো করে কোড করব, দিলেও হয় না দিলেও হয়। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে ভালো। না, আপনি যখন এখান থেকে কোড কপি করে বসাবেন তখন আপনি ফা ক্ষেত্রে বসাবেন কেন, তখন আপনি পুরো আই ট্যাগটাই বসাবেন। মনে করেন আপনি এখানে আরেকটা দিলেন এলআই ট্যাগ, তারপর এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলেন, একটা হ্যাশ দিলেন, এই মাঝখানে এসে আপনি পুরো কোডটা কপি করে বসাবেন। বুঝতে পারছেন? বাট আমি তো এখান থেকে আমি নিজের মতো করে আগে আই ট্যাগ দিছি, ক্লাস বসাইছি, দ্যাটস ওয়াই আর আমার লাগতেছে না। ক্লিয়ার? জ্যোতি আক্তার ক্লিয়ার? ওকে, এবার আসেন এটাকে আমরা ফিক্স করব কিভাবে। এবার ফিক্স করবেন আপনারা, কারণ আপনারা অলরেডি এটা সম্পর্কে জানেন, মানে অলরেডি এই কোডটা করছেন, কারণ অলরেডি আপনারা মেনু একটা বানাইছেন। সো এই মেনুর মতো করেই বানাবো। এগুলো আমরা ডিলিট করি, সেটার নাম রাখলাম সোশ্যাল আইকনস ইউএল, তারপরটা হচ্ছে ইউএল এলআই, অ্যান্ড ফাইনালি ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ। আসেন ইন্সপেক্ট করি, বলবেন, আপনারা অ্যান্সার দিবেন। এই লিস্ট ফার্স্টে হচ্ছে আমরা এই বুলেট সাইনটা সরাতে চাচ্ছি, তাহলে কি করব? এখানে কি লিখব, কোন কোডটা লিখব? যদি একটা নট নো নো নো, আমরা এই বুলেট সাইনটা সরাতে চাচ্ছি, কি লিখব? আজকেই করছেন নেভিগেশন মেনু বানাইতে। এনিওয়ান? ভেরি গুড, কামরুল হাসান। আমরা লিস্ট স্টাইল নান চলে গেছে, দেখছেন বুলেট সাইনটা। আর আপনি ডিসপ্লে নান করলে তো পুরো আইকনেই চলে যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা পাশাপাশি আনতে চাচ্ছি, প্রত্যেকটা লিস্ট আইটেম পাশাপাশি আনতে চাচ্ছি, কি করব? ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে প্রত্যেকটা আইটেমের বাইরে জায়গা নিতে চাচ্ছি 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। এরপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখন এখানে এসে একটা কাজ করতে পারেন আপনি, এখানে এসে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্ল্যাক এবং একটা প্যাডিং দিই 2 পিক্সেল,
8 পিক্সেল আর একটা কালার দেই, কালারটা কাজ করতেছে না, সো তাহলে এখানে দিলে হবে না, এটা লিস্ট আইটেমের মতোই থাকুক। আমরা অ্যাঙ্কর থেকে চলে যাই, অ্যাঙ্কর থেকে এসে আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ভিতরে একটু প্যাডিং দিব, প্যাডিংয়ের জন্য লিখলাম 2 পিক্সেল 8 পিক্সেল, কালার কোড দিব হোয়াইট। দিয়ে দিলাম ওকে। এইটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন আপনি চাচ্ছেন আপনি যখন ফেসবুকে মাউস হোভার করবেন তখন ফেসবুকের অফিসিয়াল কালারটা আসবে, টুইটারেরটা আসবে, লিঙ্কডইন এরকম আপনি চাচ্ছেন, ঠিক আছে? তাহলে কি করবেন দেখেন, এটার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে ফেসবুকের ক্লাসে, ক্লাসটা কপি করেন, ক্লাস কপি করে এই যে এখানে চলে আসেন, ক্লাসটা ডিক্লেয়ার করেন। এখন আমরা জানি ক্লাসের আগে একটা ডট সাইন দিতে হয়, আর দুইটা ক্লাসের মাঝখানে যদি কোনো স্পেস থাকে সেই স্পেসটা রিমুভ করে আর একটা ডট সাইন দিতে হয়, এভাবে একটা ক্লাস কল করতে হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এবার আপনি চাচ্ছেন এখানে একটা কি করবেন, মাউস হোভার এফেক্ট দিবেন, হোভার এফেক্ট দেন। এবার এখানে আপনি লেখেন ব্যাকগ্রাউন্ড কালার হবে, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার কি আগে দেখে আসি আমি। আচ্ছা, এই কালার চুজ করার জন্য আপনাকে আমি একটা সফটওয়্যার দেখাই দেই, নাম হচ্ছে পিক্সি নেটওয়ার্ক, লিখে সার্চ করেন, চলে আসছে পিক্সি। এই ওয়েবসাইটে যাবেন, এখানে 8 কিলোবাইটের একটা ফাইল পাবেন, সেই ফাইলটাকে ডাউনলোড করবেন, স্টার্ট ডাউনলোড, ওপেন করেন, ওপেন করার পরে এটাকে ইনস্টল করেন, এই pixi.exe ডাবল ক্লিক করেন, ইনস্টল হয়ে গেছে। এবার আপনি চাচ্ছেন এই কালার কোডটা কপি করতে, জাস্ট মাউসটা রাখেন, দেখেন মাউসটা রাখার সাথে সাথে আপনার এখানে একটা কালার চলে আসবে, দেখেন মাউস রাখলাম চলে আসলো। এবার আপনি Ctrl+Alt+C দিয়ে কালার কোডটা কপি করেন, Ctrl+Alt+C দিয়ে কালার কোডটা কপি করছেন, কপি করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বসায় দেন। আসে নাই, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হোভার স্যার হ্যাশ ইউজ করেন না, হ্যাশ মিস ইউজ না করলে কথা। শিফট হ্যাশ দিতে হবে। আচ্ছা আসছে, এবার এখানে আমাকে কিছু প্যাডিং মার্জিন বসাতে হবে। আচ্ছা, কাহিনী আছে এখানে, একটা ঝামেলা আছে, ঝামেলাটা ফিক্স করবো কিভাবে একটু দেখাই। সো আমি চাচ্ছি ফেসবুকে যখন আমি হোভার করব তখন ফেসবুকের কালার পাবে এভাবে। তাহলে আমি এখানে একটা কাজ করি, আমি এই এফেক্টটা সরাই দিই। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে আমি ফেসবুকের জন্য কালার ইউজ করব। সো যদি এইখানে দেই তাহলে কেমন হয় দেখি, স্টিল ঝামেলা হচ্ছে। এই প্যাডিংটা যদি সরাই দিই, ওকে গট ইট। আচ্ছা, এখানে একটা কাজ আছে, এই কাজটা হচ্ছে আপনি ফেসবুকের জন্য আসলে এভাবে করলে হবে না, আপনাকে ফার্স্টে ফেসবুকের উপরে একটা প্রপার্টি দিতে হবে, দেন এটাকে আপনি হোভার করলে এফেক্ট দিতে পারেন। আমি আপাতত এইভাবে রাখলাম, ফেসবুক আছে এরকম, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা দিলাম, কালারটা আমি সিলেক্ট করে আসি, পিক্সি গেল কই আমার,
কন্ট্রোল অল্টার সি কপি করলাম, এখানে আমি কন্ট্রোল ভি, আগে একটা হ্যাশ দিয়ে নিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এখানে আমি দিলাম, এই হচ্ছে আমার ফেসবুকের কালারটা পাইছে। এবার যদি এটার উপর আমি কোনো হোভার এফেক্ট দিতে চাই তাহলে আমি দিতে পারবো। এটার উপরে মনে করেন আমি একটা হোভার এফেক্ট দিব, লাইক হচ্ছে ট্রান্সফর্ম, আমি চাচ্ছি ট্রান্সফর্ম করবে স্কেল, তো আপনার হচ্ছে যা আছে তা থেকে 1.8 সে বেড়ে যাবে, দেখেন বেড়ে গেছে তাই না, দুই পাশ থেকে বাড়ছে। তো আমি টপে রাখলাম 1.2 কমা দিয়ে, আর লেফট সাইডে রাখলাম 1.6, এটা হচ্ছে না উল্টাটা করছি 1.2 1.6, এই যে একটা ওভার এফেক্ট আসছে। এছাড়া আমাকে এখানে একটা ট্রানজিশন দিতে হবে অবশ্যই, এই যে এবার একটা টাইম নিয়ে বড় হচ্ছে, টাইম নিয়ে কম হচ্ছে, কারণ আমি হোভার এফেক্টটা যাকে দিব তার ক্লাসটা আমাকে কল করতে হবে। সো আপনারা একটা কাজ করতে পারেন, এখানে আপনি যদি এই এআই ট্যাগের ভিতরে যদি পুরাটাকে হোভার দেন তাহলে কিন্তু কাজ করবে না। সো আপনাকে আগে ফেসবুকের কালার দিতে হবে ফেসবুকের জন্য, দেন এখানে আপনি হোভার এফেক্টটা দিতে পারেন। সো এইভাবে তাহলে আপনি ফেসবুকের জন্য ক্লাস কল করেন, প্রত্যেকটা অফিসিয়াল ক্লাস দেন। এটা হচ্ছে তাহলে আপনার হবে লিঙ্কডইন। আপনাদের সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? না থাকলে করে ফেলেন, ভবিষ্যতে কাজে লাগবে। কন্ট্রোল অল্টার সি, ব্যাকগ্রাউন্ড শিফট হ্যাশ দিলাম, সেখানে আপাতত হোভার এফেক্ট এখনো দেয়নি। সো লিঙ্কডইন আসছে কিনা দেখি, এই যে লিঙ্কডইন চলে আসছে। এখানে যদি আমি আরেকটা দিতে চাই, দেখি এখানে আমি দিতে চাচ্ছি আরেকটা হোভার এফেক্ট। নর্মালি এত হোভার এফেক্ট দেওয়া উচিত না, একটাই রাখবেন জাস্ট দেখানোর জন্য। এখানে হোভার এফেক্টটা দিব আমি হচ্ছে ট্রান্সফর্ম, এটা আমি দিব রোটেট 360 ডিগ্রি। দেখছেন 360 অ্যাঙ্গেলে সে রোটেট হয়ে গেছে। এখন যদি আপনি এই ট্রানজিশনটা না রাখতেন আপনি কিন্তু বুঝতেন না। দেখেন আমি এটাকে কমেন্টিং করে দিই, বোঝা কিন্তু যাচ্ছে না, সে কিন্তু মুভ করছে কিন্তু আপনি বুঝেন নাই, কিন্তু আমি টাইমারটা দেওয়ার কারণে মুভ করছি। ভাইয়া হ্যাঁ বলেন। যদি এই ডিজাইনটা সার্কেল করি কেমন, মানে সার্কেল কেমন করে করবো? এটা তো স্কোয়ার আছে। সার্কেল কেমন করে করবো মানে যে এখানে যান, বর্ডার রেডিয়াস দেন, বুঝছেন? হয়েছে সার্কেল, এই যে এবার ফেসবুকটা হয়েছে। জি ভাই বুঝতে পারছি। এবার এটার আবার ইচ্ছা করলে আপনি ফন্ট সাইজটা বাড়ায় দিতে পারেন, ফন্ট সাইজ 10 পিক্সেল, 10 পিক্সেল বেশি খায়, যা আছে তাই রাখি, ফন্ট সাইজ যা দিলাম তাই, ফন্ট সাইজও বাড়াইতে পারেন। সো মোটামুটি আমরা আজকের ক্লাসে মেইন টপিক ছিল আমাদের ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা আমরা শিখলাম, যদি একটু রিক্যাপ করি আজকের ক্লাসে কি কি শিখছি আমরা। ফার্স্ট আমরা আজকের ক্লাসে শিখছি HTML5 এর কিছু ট্যাগ দেখলাম আমরা, HTML5 এর ট্যাগের ভিতরে সিমেন্টিক এলিমেন্টগুলো দেখলাম, হেডার, ফুটার, সেকশন। তারপরে আমরা দেখেছি একটা কন্টেনারকে কিভাবে ডিভাইড করতে হয় ওয়েব লেআউটের মাধ্যমে, এবং এগুলো প্রত্যেকটা কলামকে পাশাপাশি আনতে হয়, এই জিনিসটা আমরা দেখেছি। তারপরে একটা মেনু কিভাবে বানাতে হয় সেই মেনু আমরা দেখেছি। ওয়ান পেজ ওয়েবসাইটের জন্য কিভাবে মেনুটা ফিক্স করতে হয় ওইটাও আমরা দেখেছি। ক্লাস এবং আইডির মধ্যে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আজকে দেখেছি, অ্যাকচুয়াল পার্থক্যটা কি হয়। তারপর আমরা দেখেছি কি ফন্ট অসাম সম্পর্কে। সো এই ছিল আজকের টোটাল ক্লাসের কন্টেন্ট। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর 2 মিনিট সময় দেবো আপনাদের, তারপরে অ্যাসাইনমেন্ট দেবো। Any question?
ওয়েব ডিজাইন কি ইজি না অনেক? আপনারা ক্লাস করে মজা পাচ্ছেন তো? ক্লাস করে ভালো লাগতেছে, বাট প্র্যাকটিস করতে হবে প্রচুর। হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে, যত দিন যাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কিছুতে হবে না। ওয়েব ডিজাইন পর্যন্ত আপনার খুবই ইজি, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস এগুলো ইজি। যখন আপনার প্রোগ্রামে যাবেন ওটার জন্য আবার অন্য লেভেলের প্র্যাকটিস করতে হবে। সো আপাতত আপনাদের যত দিন যাবে আপনার একটা জিনিস মাথায় রাখবেন, জিনিসগুলো ইজি হবে আপনাদের কাছে। আমি একটা জিনিস আপনাকে বলি, প্রথম 6 থেকে 7টা ক্লাস আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। যারা একবারে নিউ এই সেক্টরে, যাদের কোনো আইডিয়া নেই, তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। বাট যত ডে বাই ডে যাবে আপনার কাছে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে, আপনি অনেক স্মুথলি বা ইজিলি জিনিসগুলো করতে পারেন। সো আপনাদের নেক্সট ক্লাসের প্র্যাকটিস হচ্ছে আপনারা একটা পেজ ডিজাইন করবেন, এই পেজটা ডিজাইন করে নিয়ে আসবেন। আপনি কন্টেন্ট ইউজ করেন, যে কোনো ইমেজ, যে কোনো টেক্সট ইউজ করেন, বাট ডিজাইনটা মানে লেআউটটা এরকম রাখবেন। সো এটা আপনারা কমপ্লিট করে নিয়ে আসবেন, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট। এটা আমি আপনাদের আপলোড করে দেবো, আপনাদের গ্রুপে আপলোড করে দেবো একটু পরে। হ্যালো ভাই, বলেন। শুভ, আমার একটা প্রবলেম রয়েছে, তাই স্ক্রিন শেয়ার না করলে বোঝানো যাবে না। প্রবলেমটা বলেন, শেয়ার করেন তাহলে। আচ্ছা, আমি একটু শেষ করে নিই। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। এখানে দেখেন টপে আছে 3টা সেকশন। ফার্স্ট সেকশনের লোগো, তারপর সেকশনের মেনু, আর তারপর সেকশন হচ্ছে সোশ্যাল আইকন। আমরা কি 3টা টপিকে কভার করছি আজকে? একটু বলেন, কভার করছি? জি ভাইয়া করছি। তারপর হচ্ছে আমাদের একটা সেকশন থাকবে যার আন্ডারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, মানে গত ক্লাসে ছিল। তারপর এখানে একটা ডিপ থাকবে, ডিপের ভিতরে কিছু কন্টেন্ট। তারপর আরেকটা সেকশন কন্টেনারকে 4 ভাগ করা হয়েছে, 4 ভাগ হলে 25% করে হবে। তারপর হচ্ছে আবার একটা কন্টেনারকে 2 ভাগ, মাঝখানে মার্জিন আছে, তাহলে এটা 50%, বাট 50% থেকে কমায় নিতে হবে, যেহেতু মাঝখানে একটা স্পেস থাকবে। তারপর হচ্ছে আবার সেম এই জিনিসটা রিপিটেড হবে, সেম এখানে আর সেম। এই জায়গায় শুধু এই জিনিসটা হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে, এটা পজিশন ফিক্স ধরে করা হয়েছে, না পারলে নো প্রবলেম, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। বাকি যা আছে সব আজকের এবং গত 2 ক্লাসের টপিক্সের উপরে, টোটাল 3 ক্লাসের টপিক্সের উপরে ডিপেন্ড করে এই অ্যাসাইনমেন্টটা আপনাদের থাকবে। এবং এই অ্যাসাইনমেন্টটা আপনারা কোথায় পাবেন, রিসোর্সটা আমি একটু দেখাই দিই। আপনাদের ক্লাস রিলেটেড যাবতীয় যত রিসোর্স সব একটা ফোল্ডারে আমি আপলোড করব, সেই ফোল্ডারে আপনারা গিয়ে পাবেন। আমাকে বলবেন না এই জিনিসটা কোথায় আছে, আমি সেই ফোল্ডারটা ক্রিয়েট করে দিলাম এবং এই ফোল্ডার আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। সো জ্যোতি আক্তার এবং নূর, আপনারা একটু খেয়াল করে দেখবেন। লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। সো আজকে ক্লাসের ইমেজটাও এখানে পাবেন, ক্লাস রিসোর্স, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, পোস্ট করলাম। পোস্ট করার পরে আমাকে এখন এটা আমি অ্যানাউন্সমেন্টে দিয়ে দিই, মার্কেজ অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্টে গেলে আপনারা এই ক্লাস রিসোর্স ফোল্ডারটা পেয়ে যাবেন। একটু রিলোড দিই। সো এই ক্লাস রিসোর্স ফোল্ডারের ভিতরে আমি এবার কি করব, এই ফোল্ডারটা আপলোড করে দিলাম। সো গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আবারও বললাম, মনোযোগ দিয়ে মিস করবেন না, জিজ্ঞেস করবেন না জিনিস কোথায় আছে। এই যে ফোল্ডারে যাবেন, ক্লাস রিসোর্স ফোল্ডারে যাবেন, এই যে এখান থেকে ইমেজটা ডাউনলোড করবেন। দেন এই ইমেজটা দেখে দেখে আপনার ওয়েব পেজটা ফুল কমপ্লিট ডিজাইন করে নিয়ে আসবেন। সো এই ছিল আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। এবার জ্যোতি একটা ক্লাসে আছেন বা নূর, জ্যোতি আক্তার আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু দেন, ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, শেষ করি। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেন। আমি আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি, আপনি আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্সটা আপনি দেবেন। হ্যাঁ, এবার বলেন আপনাদের কার জন্য কি কোশ্চেন ছিল। ভাই এই যে মার্জিনটা কিভাবে দিতে হয়, এটা তো আপনি বলছেন যে প্রজেক্ট করানোর সময় দেখাবেন। আমি ঠিক ওই যে দুটা বক্সের মাঝখানে মার্জিন আছে না, ওটা ঠিক কিভাবে করবো আমি ভুলে গেছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে মনে করেন এই জায়গাটা আপনি নিলেন, হ্যাঁ, ওপেন ইন এ ব্রাউজারে নিলেন।
এবারে ব্রাউজারে নেওয়ার পরে আপনি চাচ্ছেন এই দুইটা এলিমেন্টের উপরে একটা মার্জিন থাকবে, মানে বাইরে জায়গা থাকবে গ্যালারি 1। সো আপনি এখানে একটা মার্জিন নিলেন ডানে বামে 15 পিক্সেল, বাট 15 পিক্সেল নেওয়ার কারণে এই নিচের এলিমেন্টটা নিচে চলে আসছে, কারণ এটা 100%-এর বেশি হয়ে গেছে। তখন আপনাকে এই উইডটা কমাই দিতে হবে, উইডটা কমায়া প্রত্যেকটার উইড কমাই দিতে হবে যেন এটা এই যে এখন যখন চলে আসছে আর একটু কমাইতে হবে। এখানে এসে আপনি তখন মার্জিন ইউজ করবেন 0 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। এটা আপনার মার্জিন উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। বাট এখানে এসে যে 33 আর রাখা যাবে না, যেহেতু আমি মার্জিন প্যাডিং ইউজ করলে আমি আর 33 মানে আমি 100%-এর বেশি হয়ে যাবে, তখন আমাকে উইডটা কমাই দিতে হবে। সো ট্রাই করেন, প্র্যাকটিস করেন, মাথা খাটান, রিসোর্স কাটেন, না পারলে দেখাই দেবো, নো প্রবলেম। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। ওই যে আমার প্রবলেমটা যে অ্যাসাইনমেন্টের আজকে একটা সমস্যা হয়েছে, স্ক্রিন শেয়ারটা করলে বোঝা যাবে। হ্যাঁ স্ক্রিন শেয়ারটা করেন। ভাই স্ক্রিন শেয়ার করবো কত থাকে? দেখেন আপনার নিচে দেখেন প্রেজেন্ট নাও একটা অপশন আছে কল কাটার, ওইখানে না এখানে আপনার প্রেজেন্টিংটা আসছে। হ্যাঁ আপনারটা আপনি ওইটা ওইখানে প্রেজেন্ট করেন, আমার যে প্রেজেন্ট আছে ওইখানে জাস্ট প্রেজেন্ট করেন, তাহলে হবে। ক্যাননট অ্যালাউ দেখাচ্ছে। এবার করেন। প্রবলেমটা কি বলেন আগে। প্রবলেমটা আমার একটা বাটন মানে সাবমিট বাটনটা, ওটা একটা হুভার এফেক্ট দিয়েছি, কিন্তু সেটা প্রিভিয়াস পজিশনে চলে যাচ্ছে যখন ক্লিক করতেছি। আপনার আমি যখন অ্যাসাইনমেন্ট চেক করছিলাম তখন আপনি বলেন নাই কেন? খেয়াল ছিল না। খেয়াল করতে হবে, ঠিক আছে? ক্লাসটা করলে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, সিরিয়াসলি ক্লাস করতে হবে। ক্লিয়ার? জি ভাই, জি। ওকে জ্যোতি আক্তার, আপনি একটু চেক করেন, আপনাকে আমি অ্যাটেন্ডেন্স শিটটা শেয়ার করেছি। শেখ শুভ, আপনি তো শেয়ার করছেন না কেন স্ক্রিন? আমি তো শেয়ার করছি কিন্তু হচ্ছে না। আপনি ক্লাস শেষে পারমিশন না, পারমিশন আমি দিই, এটা কোনো পারমিশন লাগে না। আপনি স্ক্রিন শেয়ার করতেন, জাস্ট প্রেজেন্ট নাওতে ক্লিক করে যে স্ক্রিনটা আসছে সেই স্ক্রিনটা সিলেক্ট করে শেয়ার করবেন। দিচ্ছি, নিচ্ছে না, কান্ট শেয়ার ইউর স্ক্রিন। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশট নিয়ে কোড নিয়ে গ্রুপে পোস্ট করেন, আমি সলভ করে দেব। ওকে সো আচ্ছা ঠিক আছে, আপনার লাগবে না, আমি আপনার অ্যাসাইনমেন্টে ঢুকতেছি। বলেন কোন জায়গায় প্রবলেম হচ্ছে আপনার এখানে? এই যে আপনি লগইন বাটনটা একটু চেপে ধরেন, ওই যে সাইডে যে এটা আসতেছে মানে প্রিভিয়াস যেই ছিল সাইজটা, লগইন বাটনে ক্লিক করলে একটা রিলোড আসবে, আপনি তো রিলোড দিবেন, আপনি জাস্ট হোভার করবেন, ক্লিক কেন করবেন? আর এটা ক্লিক করলে না কি ক্লিক করার সময় কই, এই যে আমি দিলাম তো, মানে একটু চেপে ধরেন, ক্লিক করবেন না, আমার জাস্ট রাইট লেফট ক্লিকটা চেপে ধরেন। হ্যাঁ ওই যে চার সাইডে যেটা এক্সট্রা, এটা তো আউটলাইনটা অফ করে দেন তাহলে হবে। আচ্ছা আছে আউটলাইন? জি ঠিক আছে। সেটা যখন অ্যাসাইনমেন্ট ওপেন করি তখন এই জিনিসগুলো বললে আমার 3 বার করে অ্যাসাইনমেন্টটা আপনাদের ওপেন করতে হয় না। ক্লিয়ার? জি ভাই।